আজকে আমরা যে গ্ল্যান্ডটা নিয়ে পড়বো আমাদের বডির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গ্ল্যান্ড, ঠিক আছে, এবং খুব জটিল জিনিস যাকে বলা হয়। এই গ্ল্যান্ডটার নাম হলো থাইরয়েড গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটার নাম হলো থাইরয়েড গ্ল্যান্ড। আমার কথা এবং বোর্ড দুটোই পরিষ্কার দেখতে পাচ্ছ সবাই? প্রত্যেকে আমার কথা এবং বোর্ড দুটোই পরিষ্কার দেখতে পাচ্ছ সবাই, আশা করি। যদি কিছু শুনতে অসুবিধা হয় আমাকে সঙ্গে সঙ্গে জানাবে, ওকে? ঠিক আছে, হাত তুলতে হবে না, হাত নামিয়ে দাও। আজকে পড়বো আমরা থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডটা পড়ানোর জন্য দেখো আমি দুটো ছবি ইউজ করেছি এখানে। একটা ছবি এটা দেখতে পাচ্ছ, এই ছবিটা কোথায় দেখতে পাচ্ছ? এটা গলা, মানুষের এটা গলা, ঠিক আছে। আর একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটাও গলা। এই দুটো ছবির মধ্যে পার্থক্য কি? কিছুই পার্থক্য না, জাস্ট একটাতে কিছু জিনিস লেখা আছে আর একটা কিছু জিনিস লেখা নেই। এই ছবিটা মুছে দিলাম। তো দেখো, আমাদেরকে এখন প্রথম যে পয়েন্টটা আমি পড়বো, থাইরয়েড গ্ল্যান্ডের লোকেশন। প্রথম কি পয়েন্ট পড়ছি আমরা বলো? থাইরয়েড গ্ল্যান্ডের লোকেশন, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড আমাদের বডির মধ্যে কোথায় অবস্থিত। আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ড যে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা রিপিট করছি না, এটা নিশ্চয়ই সবাই জানো। আজকে আমি পড়াচ্ছি থাইরয়েড গ্ল্যান্ডের কোথায় অবস্থান, বা থাইরয়েড গ্ল্যান্ড কোথায় সিচুয়েটেড, আমাদের বডির মধ্যে কোথায় অবস্থিত। তো থাইরয়েড গ্ল্যান্ড দেখতে পাচ্ছ গলায় অবস্থিত। গলাকে ইংলিশে বলা হয় নেক। কোথায় অবস্থিত? নেকে অবস্থিত। তাহলে গলাকে ইংলিশে বলা হয় নেক, তাহলে কোথায় অবস্থিত দেখতে পাচ্ছি আমরা? নেক রিজিয়ানে অবস্থিত। ওকে, নেক রিজিয়ানে অবস্থিত। তাহলে স্যার গলা এই নেক রিজিয়নে কি পুরোটা ধরে কি অবস্থান করছে? কিন্তু আমাদের তো ছবিটা দেখতে পাচ্ছি পুরোটা ধরে অবস্থান করছে না, জাস্ট সামনে এরকম অবস্থান করছে। পুরোটা ধরে নয়, গলার মধ্যে অবস্থান করে। স্পেসিফিক্যালি যদি বলতে চাই, কোথায় না নেকে, ট্রাকিয়ার দুপাশে। কার দুপাশে? ট্রাকিয়ার। ট্রাকিয়ার দুপাশে, গলার মধ্যে ট্রাকিয়ার দুপাশে কে অবস্থান করে? থাইরয়েড গ্ল্যান্ড। স্যার ট্রাকিয়া তো আমরা জানি যে এখান থেকে তো একদম শুরু হচ্ছে, একদম স্যার বুক পর্যন্ত, পেট পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে স্যার গলার মধ্যে ট্রাকিয়া একটা নির্দিষ্ট অঞ্চল, বলুন, গলাটাও তো অনেকটা যথেষ্ট লম্বা, এর মধ্যে কোথায় অবস্থান করে? না, জাস্ট ল্যারিংস এর নিচে। কার নিচে? ল্যারিংস এর নিচে। অনেকের প্রশ্ন যে স্যার ট্রাকিয়াই জানি না, ল্যারিংসই জানি না, কি সব বলে যাচ্ছেন, একটু ভালো করে ওগুলো ডেসক্রিপশন বলুন। তো দেখো, ট্রাকিয়া এবং ল্যারিংস দুটো জিনিসকে এবার বোঝাচ্ছি। এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা ল্যারিংস, আমি দেখো হাইলাইট করলাম, দেখতে পেয়েছো? তার নিচে দেখো ট্রাকিয়া। তোমরা সবাই তোমাদের এরকম হাতটা নাও, হাতটা নাও, সবাই নিয়েছো হাত। হাত নেবার পর এই গলার যেখানটা দিয়ে দেখো একটা হালকা নরম একটা জিনিস আছে না, পাইপের মতো, ওই পাইপের মতো জিনিসটায় হাত দাও। দিয়েছো? সবাই হাত দিয়েছো? হাত দিয়ে দেখো, এখানে দেখো এরকম গোল গোল রিং এর মতো কিছু জিনিস আমাদের গলার মধ্যে নালির মতো একটা অংশ রয়েছে। এই নালির মতো অংশটা জোরে যদি কেউ টিপে দেয়, দেখবে আমাদের শ্বাস নিতে প্রবলেম হচ্ছে। তো এই যে জিনিসটা, একে বলা হয় ট্রাকিয়া, যার মাধ্যমে আমরা কি নিই? শ্বাস নিই। এর মধ্যে দিয়ে বাতাস যায়, ঠিক আছে। তাহলে তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ট্রাকিয়ার কাজ কি, ট্রাকিয়া কি হয়? এটার মধ্যে দিয়ে শ্বাস যায়, ঠিক আছে। শ্বাস যায় মানে কি? বাতাস প্রবাহিত হয়, ঠিক আছে। তাহলে নর্মাল জিনিস ট্রাকিয়া কি জিনিস জানতে না জেনে গেলে, ট্রাকিয়া হলো আমাদের এই পাইপটা, এই পাইপটার মাধ্যমে কি যায়? বায়ু যায়। এই জন্য এই ট্রাকিয়াকে আমরা মাঝে মাঝে বলে থাকি ওয়াইন পাইপ। উইন্ড মানে হলো বাতাস, পাইপ মানে হচ্ছে যে পাইপ দিয়ে বাতাস যায়, তাকে আমরা বলে থাকি উইন্ড পাইপ, ঠিক আছে, ওয়াইন পাইপ। এবার স্যার ট্রাকিয়া তো বুঝে গেলাম, ঠিক আছে, এবার ল্যারিংস বোঝান। দেখো তুমি প্রথমে যদি কিছু খাও, এখন ধরো জল খাচ্ছ, জল খাওয়ার সময় দেখবে এই জায়গাটায় একটা জিনিসের মুভমেন্ট হচ্ছে না? যখন জিনিসটা গিজবে, যখন দেখবে একটা জিনিসের মুভমেন্ট হচ্ছে, এখানটা হাত দিয়ে রাখো। কিছু জনটা দেখবে স্পষ্ট কথা বলার সময় বোঝা যায়। এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় ল্যারিংস, ঠিক আছে। এই জিনিসটার জন্যই আমাদের শব্দ আসে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের শব্দটাকে তৈরি করে, এই যে কথা বলছি, সাউন্ড শুনতে পাচ্ছ, এই যে শব্দটা, এটা কার জন্য আসে? ল্যারিংস এর জন্য। সেই জন্য ল্যারিংসকে আমরা বলে থাকি সাউন্ড বক্স। কি বলে থাকি বলো? ল্যারিংসকে আমরা বলে থাকি সাউন্ড বক্স, মানে এখান থেকে শব্দ তৈরি হয়। সাউন্ড বক্স মানে কি? সাউন্ড মানে হচ্ছে শব্দ, বক্স মানে হচ্ছে একটা বক্সের মতো জিনিস যেখান থেকে আমাদের শব্দ তৈরি হয়, তাকে আমরা বলে থাকি সাউন্ড বক্স। সেটা কাকে? ল্যারিংস। তাহলে বুঝতেই পারছো, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় অবস্থিত? ল্যারিংস এর নিচে এবং ট্রাকিয়ার দুপাশে। এই যে এখানে যে অঞ্চলটা এখানে দেখো ঢেকে গিয়েছে, এখানটা কিন্তু পুরোটা ট্রাকিয়া আছে, ঠিক আছে। এই জায়গাটা পুরোটা কি আছে? ট্রাকিয়ায় আছে, ঠিক আছে। এই ট্রাকিয়ার দুপাশে অবস্থান করছে কে? না থাইরয়েড গ্ল্যান্ড। ক্লিয়ার হয়ে গেছে?
এতটা পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? লোকেশন তাহলে কোথায় যদি জিজ্ঞাসা করে, কোথায় না নেক রিজিয়ন অবস্থান করে, ট্রাকিয়ার দুপাশে এবং ল্যারিংসের নিচে। কারো বুঝতে অসুবিধা আছে থাইরয়েড গ্ল্যান্ডের কোথায় লোকেশন? আশা করি কারো অসুবিধা নেই, বুঝতে অসুবিধা নেই তো, ঠিক আছে। এবার এই থাইরয়েড গ্ল্যান্ডের একটু আমরা স্ট্রাকচারে যাই। থাইরয়েড গ্ল্যান্ডের স্ট্রাকচার সম্পর্কে যেহেতু বারবার ধরে বলেছেন, সেই জন্য স্ট্রাকচারে যাই। দেখো সামনে থেকে থাইরয়েড গ্ল্যান্ডটাকে দেখলে আমরা দেখতে পাবো এই ট্রাকের উপরে জাস্ট বসে আছে। এই যেমন এটা হাত, ধরো এটা এটা আমার ধরো হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, এবং ধরো এটা গলার ট্রাকিয়া। তাহলে এরকম ভাবে ট্রাকিয়াটার সামনের দিক থেকে কি অবস্থান করবে? থাইরয়েড গ্ল্যান্ড। এটা ট্রাকিয়া, এটা সামনের দিক থেকে অবস্থান করছে থাইরয়েড গ্ল্যান্ড। বোঝা গেছে না বোঝা যায়নি? তো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখন, এই ছবিটা হচ্ছে এই যে ছবিটা আমি দেখাচ্ছি এরকম ছবিটা, এটা মাঝখানে ট্রাকিয়া, তাকে ধরে আছে কে? থাইরয়েড গ্ল্যান্ড। এবার এই থাইরয়েড গ্ল্যান্ডটা দেখলে তোমরা দেখতে পাচ্ছ যে বাটারফ্লাই শেপের শেপ, কেমন শেপের বলো? বাটারফ্লাইয়ের মতো শেপ। তাহলে নেক্সট পয়েন্ট আমাদের হচ্ছে শেপ। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের শেপ। তোমরা নিজেরাই বলো কার মতো দেখতে এটা? বাটারফ্লাইয়ের মতো। এবার যদি আমি একটা বলি যে ইংলিশ একটা ওয়ার্ডের মতো দেখতে লাগছে, কোন ইংলিশ ওয়ার্ডের মতো দেখতে লাগছে কেউ বলতে পারবে অ্যান্সার? কার মতো লাগছে? এইচ। কার মতো দেখতে লাগছে? এইচ। এইচ এর মতো দেখতে লাগছে, ঠিক আছে, এইচ শেপেড, এইচ এর মতো দেখতে, ঠিক আছে। অথবা একে বলা হয় বাটারফ্লাই শেপেড দেখতে হয়ে থাকে থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। এবারে থাইরয়েড গ্ল্যান্ডটা এই শেপেড, একে আমি ধরো এখানে অঙ্কন করলাম, এবার ধরো থাইরয়েড গ্ল্যান্ড আমি আঁকলাম, দেখতে পেয়েছো না পাওনি? এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে আমি যদি এরকম ভাবে আঁকি তাহলে কার মতো দেখতে পাচ্ছি? এই শেপেড, ঠিক আছে। এই থাইরয়েড গ্ল্যান্ডের এই যে অংশ, একটা একটা এইচ এর একটা হাতল, আর একটা এইচ এর এইটা হাতল, এই দুটোকে বলা হয় লোবড। লোবড মানে কি? খণ্ড। লোবড মানে কোনো কঠিন শব্দ কিছু নয়, লোব মানে হচ্ছে খণ্ড। তো তোমরা দেখতে পাচ্ছ থাইরয়েডে কটা লোব আছে? কটা লোব আছে থাইরয়েডে বলো? কটা লোব? দুটো লোব। সেই জন্য থাইরয়েডকে আমরা বলে থাকি বাইলোবড। কি বলে থাকি থাইরয়েডকে? বাইলোবড, ঠিক আছে। তাহলে শেপ হচ্ছে এইচ শেপের এবং এটাকে বলা হয় বাইলোবড। এবার প্রশ্ন যে স্যার দুটো তো লোব আছে, সবকিছু বুঝতে পারলাম, মাঝখানে একটা জিনিস যে এরকম করে সংযোজক একে যে আটকে রেখেছে এর নামটা বলুন। এই যে মাঝখানে একটা জিনিস আটকে রেখেছে এর নাম কি? এর নাম হচ্ছে, যে জিনিসটা দুটো লোবকে কানেক্ট করে সেই জিনিসটাকে আমরা বলে থাকি ইস্থমাস। কি বলে থাকি? কি বলি বলো? যে জিনিসটা দুটো লোবকে কানেক্ট করে তাকে আমরা বলে থাকি ইস্থমাস, ঠিক আছে। এটা একটা কানেকটিভ টিস্যু যেটা কি করে? দুটো থাইরয়েড গ্ল্যান্ডকে কানেক্ট করে, জাস্ট, আর কিছুই না, ঠিক আছে। দুটো থাইরয়েড গ্ল্যান্ড বলা ভুল, দুটো থাইরয়েড লোবকে কানেক্ট করে, ওকে। তাহলে এটা কোন সাইডে অবস্থিত? ট্রাকিয়ার এরকম করে সামনের সাইডে। তাহলে আমরা এই যে সামনের যে ভিউটা দেখতে পাচ্ছি, এই ভিউটাকে আমরা বলবো ভেন্ট্রাল ভিউ। এই ভিউটাকে কি বলবো বলো? ভেন্ট্রাল ভিউ অফ থাইরয়েড গ্ল্যান্ড, অর্থাৎ সামনে থেকে থাইরয়েড গ্ল্যান্ডটাকে দেখছি। এবার এই যে দেখাচ্ছিলাম তোমাদেরকে ট্রাকিয়া, এটা আমার হাত, থাইরয়েড গ্ল্যান্ড এরকম। এবার ধরো গলা থেকে এটা বের করে নিয়ে চলে এসেছি, বের করে নিয়ে উল্টে তোমাদেরকে এরকম ভাবে দেখাচ্ছি, ঠিক আছে। এবার এটা ট্রাকিয়া, ট্রাকিয়াটাকে যদি এরকম করে দেখায় এবং থাইরয়েড গ্ল্যান্ডে, তাহলে এটা কি দেখতে পাচ্ছি? পিছনের দিকের অংশ, ঠিক আছে। এই পিছনের দিকের অংশে এরকম, যেমন আমি দেখো এখানে মার্কিং করছি, এরকম চারটে ছোট ছোট জিনিস দেখতে পাবে। এটা ধরো ট্রাকিয়া, 1 2 3 4, এই পিছনের দিকে দেখতে পাবে। এটা সামনের দিক যাকে বলে ভেন্ট্রাল সাইড, এই পিছনের দিকে এটাকে বলা হয় ডরসাল সাইড। এই ডরসাল সাইডে ঠিক থাইরয়েড গ্ল্যান্ডের পিছনের দিকে চারটে ছোট ছোট গ্ল্যান্ড দেখতে পাবে। দেখতে পাচ্ছ তোমরা? এটা ধরো ভেন্ট্রাল ভিউ, এটা কি? এটা ডরসাল ভিউ। এটা কি ভিউ? ডরসাল ভিউ, অর্থাৎ আমরা জিনিসটাকে পিছন থেকে দেখছি, ঠিক আছে। আমি বললাম যে এর মধ্যে কি পাবে তোমরা? চারটে ছোট ছোট গ্ল্যান্ড পাবে। এই দেখো একটা গ্ল্যান্ড, এই দেখো একটা, এই দেখো একটা গ্ল্যান্ড, এই দেখো। এই গ্ল্যান্ডগুলোর নাম আমি কি বললাম? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলোর নাম কি? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, ওকে। বোঝা গেছে না বোঝা যাচ্ছে না? কেউ রেসপন্স করো, বুঝতে পারছো না পারছো না? বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের দুটো ভিউ হয়, একটা হচ্ছে সামনের দিক থেকে যদি দেখি তাকে বলা হয় ভেন্ট্রাল ভিউ, একটা যদি পিছন দিক থেকে দেখি তখন তাকে বলা হয় ডরসাল ভিউ। সামনের দিক থেকে দেখলাম থাইরয়েড গ্ল্যান্ড দেখতে পাবো, থাইরয়েড গ্ল্যান্ডে যদি পিছন দিকে দেখি তখন আমি কি দেখতে পাবো? কি দেখতে পাবো বলো? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, ওকে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের আমরা লোকেশন দেখে নিয়েছি, তার সঙ্গে আমরা থাইরয়েড গ্ল্যান্ডের শেপ দেখে নিয়েছি। এবার আমরা পড়বো থাইরয়েড গ্ল্যান্ডের একটু স্ট্রাকচার সম্পর্কে, ঠিক আছে। ধরো এটা থাইরয়েড গ্ল্যান্ড, কথার জন্য বলছি, আমি ধরো এর এখানটা একটা অংশ কেটে এরকম ভাবে বাইরে নিয়ে এসে এনলার্জ করে দেখছি,
থাইরয়েড গ্ল্যান্ডটা ধরো ওখানে একটা অংশ কেটে নিয়েছে বাইরে, আমি কি করে দেখছি এটাকে এনলার্জ করে, ঠিক আছে। থাইরয়েড গ্ল্যান্ডটা যদি বাইরে থেকে দেখি, থাইরয়েড গ্ল্যান্ডটা দূর বাবা, থাইরয়েড গ্ল্যান্ডটা কেমন দেখতে হবে, এরকম গোল, ঠিক আছে। এই যে গোল থাইরয়েড গ্ল্যান্ডটা এঁকেছি, এটাকে আরেকটু আমাকে মডিফাই করতে হবে, ঠিক আছে। পুরো এনসিআরটি লাইনই পড়াচ্ছি কিন্তু, হ্যাঁ, ভালো করে কনসেন্ট্রেশন দিয়ে শোনো, তাহলে এনসিআরটি লাইন বুঝতে একটু অসুবিধা হবে না। তাহলে এটা কি আঁকছি আমি বলো, থাইরয়েড গ্ল্যান্ডের একটা অংশ, ঠিক আছে। এইটা দ্বারাই থাইরয়েড গ্ল্যান্ডটা অবস্থান করে, ঠিক আছে। থাইরয়েড গ্ল্যান্ডটা এটা দ্বারাই গঠিত। এবার এই থাইরয়েড গ্ল্যান্ডের দেখো আমি এখানে ছোট 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 সেল এঁকেছি, দেখতে পাচ্ছ? এই যে যেটার মধ্যে আমি নিউক্লিয়াস আঁকছি এখন, দেখতে পাচ্ছ না তোমরা? পাচ্ছ নিশ্চয়ই। এই যে মাঝখানে যে স্ট্রাকচারটা এঁকেছি, এটাকে বলা হয় ফলিক্যাল। কি বলা হয়? রিপিট উইথ মি, কি বলা হয় এটাকে? ফলিক্যাল। কি বলা হয়? ফলিক্যাল। বলো কি বলা হয়? ফলিক্যাল। ফলিক্যাল যে ধরো, ফলিক্যাল যে সেল দ্বারা গঠিত তাকে আমরা বলে থাকি ফলিকুলার সেল। ফলিক্যাল যে সেল দ্বারা গঠিত তাকে আমরা বলে থাকি ফলিকুলার সেল, অর্থাৎ ফলিক্যাল ফলিকুলার সেল দ্বারা গঠিত। কোনগুলো ফলিকুলার সেল তোমাদেরকে বোঝাতে নিশ্চয়ই আমার অসুবিধা হবে না। এই যে চারপাশে ছোট 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 সেল আছে, এই সেলগুলোকে আমরা কি বলে থাকি? ফলিকুলার সেল। বুঝতে পারা গেছে না পারা যায়নি? যেটা আমি হলদে এইমাত্র হাইলাইট করলাম, এই সেলগুলোকে কি বলা হয়? ফলিকুলার সেল। বোঝা গেছে? এবার স্যার প্রশ্ন, স্যার তাহলে মাঝখানের এই ফাঁকাটা অংশটা কি, এখানে কি কোনো সেল থাকে না? না, সেল থাকে না। এই অংশটা হলো ক্যাভিটি। ক্যাভিটি মানে কি বলো? ফাঁকা। বলে না যে একটা অ্যাড দেখো না তোমরা কলগেটে, যে তেরা দাঁত মে কিতনা ক্যাভিটি হ্যাঁ। তো ক্যাভিটি মানে কি? ফাঁকা জায়গা। দাঁতে ক্যাভিটি মানে কি? দাঁতের ফাঁকা জায়গা, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে ফলিকুল সেলে কি কি, ফলিকেলে কি কি আছে বলো? ফলিকেল আছে ফলিকুলার সেল এবং ক্যাভিটি। ক্লিয়ার হয়ে গেছে? এইটা নিয়ে এই গোটাটা অবস্থিত। এই যে এখানে যে এই যে ছবিগুলো অঙ্কন করেছি, এই ছবিগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে ফলিকেল, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা একটা করে ফলিকেল, আমি জাস্ট কেটে নিয়েছি বলে এরকম দেখতে লাগছে। তা নাহলে ধরো এই কথার জন্য বলছি, ধরো এটা যদি ফলিকেল হয় এটা এরকম হবে, এটা এরকম ছবি আসবে, এটা এরকম ফলিকেল আসবে। বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে প্রত্যেকটা জিনিস? বোঝা গেছে? ঠিক আছে। তাহলে তাহলে এগুলো হলো ফলিক্যাল, এবং ফলিক্যাল হচ্ছে ফলিকুলার সেল দ্বারা গঠিত, এবং এগুলো ক্যাভিটি। এবার প্রশ্ন যে স্যার এর মধ্যে কি আর কোনো কিছু জিনিস থাকে না? না, থাকে। এখানে মাঝখানে মাঝখানে কিছু বিশেষ সেল থাকে, এখানে মাঝখানে মাঝখানে বিশেষ কিছু সেল থাকে। এই সেলগুলো ফলিক্যালের বাইরে অবস্থিত, ফলিক্যালের বাইরে অবস্থিত। বাইরে অবস্থিত সেলগুলোকে আমরা বলে থাকি প্যারা ফলিকুলার সেল। কি বলবো বলো? প্যারা ফলিকুলার সেল। তাহলে তাহলে প্রশ্ন হবে যে স্যার প্যারাফলিকুলার সেল তো এই তো কম, এই তো কয়েকটা এঁকেছেন, তাহলে কি বাকি মাঝখানের জায়গাটার কি নাম? মাঝখানের জায়গাটাও কি প্যারাফলিকুলার স্পেস বা প্যারাফলিকুলার জায়গা এরকম কিছু নাম? না। এই ফলিক্যাল ছাড়া বাকি যা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, পুরো জায়গাটাকে আমরা বলে থাকি স্ট্রোমা। কি বলে থাকি বলো? স্ট্রোমা। ফাঁকা জায়গাটাকে আমরা বলে থাকি স্ট্রোমা। ফাঁকা জায়গাটা ফলিক্যাল ছাড়া যেটাকে দেখতে পাচ্ছ সেটাকে আমরা বলে থাকি স্ট্রোমা। এই স্ট্রোমার মধ্যে অবস্থান করে কে? প্যারাফলিকুলার সেল। মনে থাকবে না থাকবে না? প্যারাফলিকুলার সেল তাহলে কোথায় অবস্থিত বলো? স্টোমার মধ্যে অবস্থিত। প্যারাফলিকুলার সেল কোথায় অবস্থিত বলো? স্টোমার মধ্যে অবস্থিত, ঠিক আছে। তাহলে এটা থাইরয়েড গ্ল্যান্ডের স্ট্রাকচার। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে। এবার এইখান থেকে আমরা পড়বো যে কোনখান থেকে কি হরমোন খরিত হয়, ঠিক আছে। এবার আমরা পড়বো হরমোন সিক্রেশন। থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি হরমোন খরিত হয়। আগে হরমোন সিক্রেশনটা দেখে নিই, তারপর আমরা অন্য একটু কোঅর্ডিনেশনে যাব, ঠিক আছে। থাইরয়েড গ্ল্যান্ডের এই ফলিকল থেকে খরিত হয় দুটো মেন হরমোন, T3 অ্যান্ড T4। কি কি খরিত হয় বললাম? T3 এবং T4। স্যার এই প্যারাফলিকুলার থেকেও তো খরিত হয় শুনেছি, তার নাম হলো থাইরোক্যালসিটোনিন। কই এটা বলবেন না? এই তো বলছি তো, লিখলাম তো, থাইরোক্যালসিটোনিন। কি খরিত হয় বলো তাহলে? T3 T4 এবং থাইরোক্যালসিটোনিন। তাহলে তোমাদেরকে যদি এবার থেকে কোশ্চেন করে যে থাইরয়েড থেকে কি হরমোন খরিত হয়, তোমরা অ্যান্সার কি করবে? T3 T4 এবং থাইরোক্যালসিটোনিন। স্যার আমরা তো শুনেছি যে থাইরক্সিন হরমোন খরিত হয়। হ্যাঁ, এই T3 এবং T4 এদেরকেই থাইরক্সিন বলা হয়। এদেরকে কি বলা হয় বলো? এদেরকেই জেনারেলি থাইরক্সিন আমরা বলে থাকি। মেনলি T4 কে থাইরক্সিন বলি, মোটামুটি দুজনকে আমরা থাইরক্সিনই বলে থাকি, ঠিক আছে। মেনলি যদি কাউকে বলে তো T4 কে মেনলি থাইরক্সিন বলা হয়ে থাকে।
ওকে, তাহলে ফলিকুলার সেল থেকে কি হরমোন খরিত হয়? থাইরোক্যালসিটোনিন। এবং থাইরক্সিন হরমোন কোথা থেকে খরিত হয়? ফলিকুলার সেল থেকে। কোনো ডাউট আছে এতটা নিয়ে? ডাউট নেই, ঠিক আছে। এবার দেখো, আমরা যখন প্রথমে পড়েছিলাম তখন এনসিইআরটিতে এই ধরনের একটা জিনিস আমরা ফোকাস করেছিলাম, মনে পড়ছে না? মনে পড়ছে না? বেশ কয়েকটা গ্ল্যান্ডের নাম দেখো। হাইপোথ্যালামাস একটা হচ্ছে গ্ল্যান্ড, তার সঙ্গে একটা গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, আর একটা গ্ল্যান্ড হলো থাইরয়েড গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডের সঙ্গে কি রিলেশন আমি বোঝাতে চাইছি তোমরা বুঝতে পারছো কি? ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের কথা মনে পড়ছে না? পড়ছে না? সরি, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস না, থার্ড ক্লাস মেবি, হাইপোথ্যালামাস যখন পড়েছি না, মনে পড়ছে না? পড়ছে না? মনে পড়ছে কারো? এই যে ছবিটা, এই ছবিটা কারো মনে পড়ছে না? পড়ছে না? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম সবকিছু বুঝিয়েছিলাম, মনে পড়ছে না? পড়ছে না? ঠিক আছে। এবার এই হাইপোথ্যালামাস থেকে একটা বিশেষ হরমোন খরিত হয়, তার নাম কি? টিআরএইচ, থাইরক্সিন রেগুলেটিং হরমোন বা থাইরক্সিন রেগুলেটিং হরমোন, ঠিক আছে। এটা কোথায় এসে কাজ করে? এটা এসে কাজ করে পিটুইটারি হরমোন। কোথায় কাজ করে? পিটুইটারি। এই পিটুইটারি থেকে খরিত হয় টিএসএইচ হরমোন, যার নাম হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই টিএসএইচ এ কোথায় কাজ করবে? এসে কাজ করবে থাইরয়েড গ্ল্যান্ডের উপর। কোথায় কাজ করবে? থাইরয়েড গ্ল্যান্ডের উপর। থাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করলে তখন এই তিনটে হরমোন খরিত হবে। এক হলো টি3, তারপরে হলো টি4, তারপর হচ্ছে ক্যালসিটোনিন। এই ক্যালসিটোনিন আর কিছুই না, থাইরোক্যালসিটোনিন, অর্থাৎ থাইরক্সিন থেকে খরিত হরমোন, তার নাম হলো থাইরোক্যালসিটোনিন। ওকে, এবার এখানে একটা এক্সট্রা জিনিস বলে দিই, ঠিক আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ টি3 এবং টি4, এই দুটো থাইরয়েড থেকে খরিত হরমোন, যার মধ্যে কি আছে? আয়োডিন। যার মধ্যে কি আছে বলো? আয়োডিন। আর এই থাইরোক্যালসিটোনিন এমন একটা হরমোন যার মধ্যে আছে ক্যালসিয়াম। কি আছে বলো? ক্যালসিয়াম। সুতরাং এই আয়োডিন পাবো আমরা টি3 এবং টি4 এর মধ্যে, এবং ক্যালসিয়াম পাবো আমরা কার মধ্যে? থাইরোক্যালসিটোনিন, বা যাকে শুধুমাত্র ক্যালসিটোনিনও বলা হয়ে থাকে। এই রেগুলেশনটা বুঝতে পেরেছো না পারোনি বলো আমাকে? পেরেছো? এবারে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম জিনিসটাতে আছে। তোমাদেরকে আমি বলেছিলাম যে ধরো থাইরয়েড গ্ল্যান্ড প্রয়োজনের থেকে বেশি মাত্রায় টি3 বা টি4 বেশি মাত্রায় ক্ষরণ করছে, বেশি মাত্রায়, তখন এই টি3 বা টি4 যেটা বেশি মাত্রায় খরিত হচ্ছে, ওই জিনিসটা কি করবে? এই দিক দিয়ে গিয়ে পিটুইটারি এবং হাইপোথ্যালামাস দুজনকে কি করবে? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দেবে, যে কম করো রে বাবা, কম করো, অনেক বেশি খরিত হয়ে যাচ্ছে। তাহলে এরা দুজনেই, এই টি3 বা টি4 বেশি খরিত হলে কি হবে? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দেবে। বোঝা গেছে না? যায়নি? এটা কিন্তু পরে কাজে লাগবে যখন ডিসঅর্ডার পড়াবো, সুতরাং খুব ভালো করে মন দিয়ে শোনো। এটা বোঝা গেছে না? বোঝা যায়নি? বোঝা বোঝা গেছে, ওকে, বোঝা গেছে। এবার দেখো এখানে নিচেতে ওই জিনিসটা একটু ভালো করে লেখা আছে, যেটা একটু পরে যখন আমরা ডিজিজ পড়বো তখন বোঝাবো, ঠিক আছে। যে থাইরয়েড হরমোন কোথায় কম ক্ষরণে বেশি ক্ষরণে হয়। তোমাদের বাড়িতে দেখবে বহুজনকে থাইরয়েড পেশেন্ট পাবে, হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজম, তাদেরকে তোমরা ব্যাখ্যা করে বলতে পারবে যে তোমাদের কি সমস্যা হয়েছে কি হয়নি, ঠিক আছে। এবার একটু আয়োডিনের গঠনটা নিয়ে পড়ি, ঠিক আছে। টি3 বা টি4 এর একটু গঠনটা নিয়ে পড়ি, ঠিক আছে। স্ট্রাকচার অফ টি3 অ্যান্ড টি4। তোমাদেরকে যখন আমি প্রথম ক্লাসে পড়িয়েছিলাম বা হরমোন মেকানিজম যখন পড়েছিলাম, তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে টি3 বা টি4 হলো আয়োডোথাইরোনিন হরমোন। বলেছিলাম না বলিনি? মনে আছে কারো? বলেছিলাম আয়োডোথাইরোনিন। এর মানে এটা কি? এই হরমোন দুটো আয়োডোথাইরোনিন, এই দুটো হরমোন আয়োডোথাইরোনিন। আয়োডোথাইরোনিন মানে কি? এর মধ্যে কি আছে? এর মধ্যে কি আছে? আয়োডিন। কি আছে? আয়োডিন। এবং এটা থাইরোনিন, ঠিক আছে। থাইরক্সিন, থাইরয়েড গ্ল্যান্ড থেকে খরিত হরমোন থাইরোনিন। কিন্তু টি3 বা টি4 এর যদি বিজ্ঞানসম্মত নাম দেখো, তখন টি3 নাম কি পাবে? কে বলতে পারবে? ট্রাইআয়োডোথাইরোনিন। একইভাবে টি4 এর যদি নাম পড়ো তখন পাবে টেট্রাআয়োডোথাইরোনিন। কি পাবে? টেট্রাআয়োডোথাইরোনিন। এবার তোমাদেরকে নিশ্চয়ই এটা আমার বোঝাতে বেশি কষ্ট লাগবে না। ট্রাই মানে হলো 3, সেই জন্য এর নাম হলো টি3। আর টেট্রা মানে হলো 4, সেই জন্য এর নাম হলো টি4। এটা বোঝাতে কষ্ট? কারো বুঝতে অসুবিধা? কোনো বুঝতে অসুবিধা নেই, ঠিক আছে। এবার দেখো, এই জিনিসটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাচ্ছি? ট্রাই আয়োডো, অর্থাৎ তিনটে আয়োডিন। কটা আয়োডিন? কটা আয়োডিন বলো? তিনটে আয়োডিন, ঠিক আছে। এবং থাইরোনিন নাম লেখা আছে। এখানে টেট্রা আয়োডো মানে কি? চারটা আয়োডিন, ঠিক আছে। কটা আয়োডিন? চারটে আয়োডিন এবং থাইরোনিন।
এই জিনিসটার গঠনে যদি আরো ভালো করে যায় আমি দেখতে পাবো যে এখানে একটা বিশেষ ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। কি আছে? অ্যামিনো অ্যাসিড। তার নাম কি কেউ বলতে পারবে? অলরেডি পড়ে দিয়েছি কিন্তু। বলতে পারবে? টি দিয়ে নাম। টাইরোসিন। কি নাম? অ্যামিনো অ্যাসিডের নাম কি? টাইরোসিন। আমি পড়েছিলাম, মনে আছে? সুজয় মনে নেই? তোদের কাছে পড়েছিলাম টাইরোসিন। ঠিক আছে, তো একটা বিশেষ অ্যামিনো অ্যাসিড আছে টাইরোসিন। তার কারণেই আমরা প্রথমে কিন্তু যখন এই T3 বা T4 কে ভাগ করেছিলাম তখন আমরা অ্যামিনো অ্যাসিড ক্যাটাগরিতে রেখেছিলাম, মনে নেই? অ্যামিনো অ্যাসিড কি ক্যাটাগরি রেখেছিলাম? 10। টি দিয়ে থাইরক্সিন রেখেছিলাম। টি ফর এপিনেফ্রিন, এন ফর নন এপিনেফ্রিন। কার মধ্যে রেখেছিলাম? অ্যামিনো অ্যাসিড। কার জন্য? কারণ এই টাইরোসিনটা কার মধ্যে ছিল? আয়োডোথাইরোনিন বা T3 বা T4 এর মধ্যে ছিল। এখন T3 বা T4 এর মধ্যে তাহলে নিশ্চয়ই এই জিনিসটা রয়েছে, সেই কারণেই তো আমি বলছি, এমনি তার বলছি না। তাহলে আমরা কি দেখতে পাই না, একটা আয়োডিন যদি টাইরোসিনের সঙ্গে যুক্ত হয়, কার সঙ্গে যুক্ত হয় বলো? একটা আয়োডিন যদি টাইরোসিনের সঙ্গে যুক্ত হয় তখন আমরা বলি মোনো আয়োডো টাইরোসিন। কি বলি? মোনো আয়োডো টাইরোসিন। যদি দুটো আয়োডিন যুক্ত হয়, ঠিক আছে, এটাকে ধরো এটা লিখলাম MIT লিখলাম, ঠিক আছে, মোনো আয়োডো টাইরোসিনকে কি লিখলাম? MIT। এবার ধরো আয়োডিন প্লাস MIT করলাম, তাহলে কি আসবে? ডিআইটি। কি আসবে? ডিআইটি। ডিআইটি মানে কি? ফুল ফর্ম কে বলতে পারবে? MIT প্লাস আইটি মানে ডিআইটি, মানে কে বলতে পারবে? স্যার এটা কি দিল্লি IIT নাকি? বুঝতে পারলাম না তো। ডিআইটি মানে হলো ডাইআয়োডো থাইরোনিন, দুটো আয়োডিন আছে, আর কিছুই না। এবার বলো ডিআইটি, এবার বলো ডিআইডির সঙ্গে যদি আমি আই যোগ করি তখন কি আনসার আসবে? তখন আস তখন তখন আসবে T3। বোঝা গেছে? এবার এগুলোকে টাইরোসিন বলা হতো। যখন দুটোর বেশি হয়ে যাবে তখন আমরা তার জন্য ইউজ করি থাইরক্সিন। কি ইউজ করি বলো? দুটোর বেশি হয়ে গেলে তার জন্য আমরা শব্দ ইউজ করে দিই থাইরক্সিন, ঠিক আছে, বা থাইরোনিন। ঠিক আছে, এই ধরনের শব্দ ইউজ করি। থাইরক্সিন শব্দটা নয়, থাইরোনিন ইউজ করি। কি ইউজ করি? দুটোর বেশি টাইরোসিন হয়ে গেলে, দুটোর বেশি আয়োডিন হয়ে গেলে তখন আমরা ইউজ করি থাইরোনিন। ঠিক আছে, এরপরে বলো T3 সঙ্গে যদি আমি আর একটা আয়োডিন যোগ করি তখন অ্যান্সার কি আসবে? T4। ঠিক আছে, তাহলে একে বলা হবে টেট্রায়াডোথাইরোনিন। টেট্রায়াডোথাইরোনিন। ঠিক আছে, আমি একটা জাস্ট বেসিক ছবি বলছি। হ্যাঁ, টাইরোসিনের না এই ধরনের একটা ছবি হয়ে থাকে, জাস্ট একটা বেসিক মানে ছবি আঁকছি। ঠিক আছে, এবার এর চারটে সাইট আছে, যে চারটে সাইটে আয়োডিন যুক্ত হতে হবে। আমি কিন্তু এটা টাইরোসিনের ছবি আঁকছি না, জাস্ট একটা বেসিক জিনিস বোঝাচ্ছি। চারটে সাইট আছে, চারটে সাইটে আয়োডিন যুক্ত হতে পারবে। ঠিক আছে, চারটে সাইট আছে, চারটে সাইটে আয়োডিন যুক্ত হতে পারবে। এবার বলো এর চারটে সাইটে যদি আয়োডিন যুক্ত হয়ে যায় জিনিসটা বড় হয়ে গেল না হলো না? জিনিসটা বড় হয়ে গেল না হলো না? হলো। এবার আমি প্রথম থেকে তোমাদেরকে জিনিসগুলোকে এক এক করে দেখাই, ঠিক আছে? ধরো একটা আয়োডিন যুক্ত হয়েছে, বাকি তিনটে এখনো ফাঁকা। একে কি বলবো আমি? একটা আয়োডিন যুক্ত হয়েছে, বাকি তিনটে ফাঁকা, একে কি বলবো? মোনোআয়োডোটাইরোসিন। ধরো আর একটা আয়োডিন যুক্ত হয়েছে, একে কি বলবো? ডাইআয়োডোটাইরোসিন। ধরো আর একটা যুক্ত হয়েছে, একে কি বলবো? ট্রাইআয়োডোটাইরোসিন। ঠিক আছে, এবার আমাকে তোমরা বলো তো ট্রাইআয়োডোটাইরোসিনের একটা জায়গা ফাঁকা আছে না ফাঁকা নেই এখনো? টাইরোসিনের, ট্রাইআয়োডোটাইরোসিনের একটা জায়গা ফাঁকা আছে না ফাঁকা নেই? ফাঁকা আছে তো। যখন যখন কোনো জিনিসের একটা জায়গা ফাঁকা থাকবে বা অন্য কাউকে সে বসাতে পারবে তখন সেই জিনিসের রিয়াকশন বেশি করবে। সেই জিনিসের রিয়াকশন রেট কি হবে বলো? রিয়াকশন রেট বেশি হবে, মানে যে কোনো জনের সঙ্গে গিয়ে রিয়াকশন করে ও কাজ করতে পারবে। ঠিক আছে, যখন একটা জায়গা ফাঁকা থাকবে তখন তার রিয়াকশন রেট বেশি হবে। তাহলে আমরা দেখতে পাই যে T3 রিয়াকশন রেট T4 এর থেকে বেশি। স্যার কেন বেশি? ভালো করে বুঝিয়ে বলুন। দেখো T3 একটা জায়গা ফাঁকা আছে, কোন জায়গাটা ফাঁকা আছে বলছি? এই জায়গাটা। এই জায়গাটা ফাঁকা আছে মানে এখানে ও যাকে খুশ বসাতে পারবে, রিয়াকশন করতে পারবে ভালো করে। কিন্তু এই জায়গায় যখন আয়োডিন বসে যাবে, এই জায়গায় যখন আয়োডিন বসে যাবে তখন সব ভর্তি হয়ে গেল। সব ভর্তি হয়ে গেলে মানে ওর রিয়াকশন রেট কমে যাবে। সেই জন্য আমরা দেখতে পাই অ্যাক্টিভ কে বেশি, অ্যাক্টিভ মোর অ্যাক্টিভ কে T3 হলো মোর অ্যাক্টিভ। তোমাদেরকে যদি কোশ্চেন করে যে মোর অ্যাক্টিভ কে, তাহলে অ্যান্সার কি হবে? মোর অ্যাক্টিভ কে অ্যান্সার কি হবে? T3। বোঝা গেছে? তোমাদেরকে যদি কোশ্চেন করে যে মোর অ্যাক্টিভ কোন হরমোন, অ্যান্সার হবে T3। এবার এই মোর অ্যাক্টিভটা থেকে একটা জিনিস বলি, তাহলে স্যার T4 এর কি প্রয়োজন? অ্যাক্টিভ তো বেশি T3, তাহলে কাজ করতে তো T3 দেওয়ার সুবিধা হবে, T4 করার কি প্রয়োজন? না, আমরা থাইরয়েড গ্ল্যান্ড আমাদের বডির এমন একটা গ্ল্যান্ড T4, থাইরয়েড গ্ল্যান্ড আমাদের বডির এমন একটা গ্ল্যান্ড যে কি করে এই T4 কে স্টোর করে রাখে। কি করে রাখে বলো? স্টোর করে রাখে। ঠিক আছে, এবার এখানে থাইরয়েড গ্ল্যান্ডটা যেখানে এঁকেছি এখানে এসে আমি তোমাদেরকে একটুখানি বলি।
ঠিক আছে। এই থাইরয়েড গ্ল্যান্ড কি করে, T4 কে স্টোর করে, T4 স্টোর করে রাখে। কত দিনের জন্য রাখে? প্রায় 3 মাস। 3 মাসের মতো ও স্টোর করে রাখতে পারবে, ঠিক আছে। এবার আমাদের বডির অন্য কোনো এন্ডোক্রাইন গ্ল্যান্ড কিন্তু এটা করতে পারে না, সেটা কি স্টোর করা। অনলি গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড যে কি করতে পারে না হরমোনকে স্টোর করে রাখতে পারে। তোমাদেরকে যদি কোশ্চেন করে কত মাস রাখতে পারে, অ্যান্সার বলে দেবে 3 মাস পর্যন্ত রাখতে পারে ম্যাক্সিমাম, ঠিক আছে। স্টোর করে রাখতে পারে একমাত্র গ্ল্যান্ডের নাম কি, অ্যান্সার কি হবে থাইরক্সিন গ্ল্যান্ড। আমি কিন্তু এখানে স্টার লাগিয়ে দিলাম একদম ভালো করে। একমাত্র গ্ল্যান্ডের নাম কি যে স্টোর করে রাখতে পারে, তার নাম হলো থাইরক্সিন গ্ল্যান্ড। এবং যদি জিজ্ঞাসা করে যে কোন ফর্মে স্টোর করে রাখে, অ্যান্সার কি হবে T4, কারণ T4 এর রিঅ্যাক্টিভিটি তুলনামূলক কম, অর্থাৎ অন্যজনের সঙ্গে খুব তাড়াতাড়ি রিয়াকশন করবে না, স্টোর হয়ে থাকবে, একদম নর্মালি স্টোর হয়ে থাকবে। বোঝা গেছে? T3 রিয়াকশন রেট বেশি, T4 এর রিয়াকশন রেট কম। যেহেতু T4 এর রিয়াকশন রেট কম, সেই জন্য T4 কে বডির মধ্যে জমিয়ে রাখা হয়, সেই জন্য স্টোর করা হয়। এটা শুধুমাত্র থাইরয়েড গ্ল্যান্ডের একার বৈশিষ্ট্য, বাকি আমাদের বডির মধ্যে আর কোনো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের আমরা এই বৈশিষ্ট্যটা দেখতে পাই না। সেই জন্য T4 রূপে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টোর করা হয়ে থাকে। বোঝা গেছে না বোঝা যায়নি এতটা পর্যন্ত? কোনো ডাউট আছে এতটা পর্যন্ত? ডাউট নেই, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, কে চিল্লাচ্ছ? শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ভিডিও রেকর্ড হচ্ছে, ঠিক আছে। এতটা পর্যন্ত থাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যা আছে দেখে নাও। থাইরয়েড গ্ল্যান্ডটা আমি এক পৃষ্ঠাতে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এতটা পর্যন্ত যদি কারো কিছু ডাউট থাকে, ডাউটটা ক্লিয়ার করে নাও, এরপর কাজে যাব এবং ডিজিজ পড়বো, দিয়ে ক্লাস শেষ করে দেবো আজকে, বেশিক্ষণ টানবো না। দেখে নাও, কারো কিছু ডাউট আছে? ওরে বাপরে, তুমি আস্তে কথা বলো রাজীব, কান ফেটে যাবে আমার। বলো কি বলছো। ঠিক আছে, মাথার উপর দিয়ে গেছে, রেকর্ডেড লেকচারটা আর একবার দেখে নেবে ঠান্ডা মাথায়, মাথার নিচে দিয়ে চলে আসবে দেখবে, ঠিক আছে। এখন আর ঢোকাতে হবে না, ঠিক আছে। এবার আমরা পড়ি ফাংশন অফ থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। তুমি রেকর্ডটা একবার দেখে নেবে, এখন বুঝতে পারছো না, এখন বুঝতে না পারলেও চলবে, কোনো অসুবিধা নেই। তুমি একবার রেকর্ডেড লেকচারটা একবার দেখে নেবে, দেখবে সব বুঝতে পারবে আশা করি। এবার পড়বো ফাংশন অফ থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। ফাংশন অফ থাইরয়েড গ্ল্যান্ডে প্রথমেই যে জিনিসটা আসবে সেটা পড়বো মেটাবলিজম। সেটা কি বলো, কি বলো? মেটাবলিজম। এই তিনটে জিনিসেরই মেটাবলিজমে হেল্প করে, প্রোটিনেরও করে, লিপিডেরও করে, সেই সঙ্গে কার করে, কার্বোহাইড্রেট, ঠিক আছে। এ কার্বোহাইড্রেট কে কি করে না ভাঙে, এ কার্বোহাইড্রেট কে কি করে বলো, কার্বোহাইড্রেট কে কি করে ভাঙে। তাহলে কার্বোহাইড্রেট ভাঙে মানে কার পরিমাণ ব্লাডের মধ্যে বাড়ায়, গ্লুকোজের পরিমাণ ব্লাডের মধ্যে বাড়ায়। তাহলে তুমি থাইরক্সিন কে ডায়াবেটোজেনিক হরমোন বলতে পারবে না পারবে না? তাহলে একে বলা হয় ডায়াবেটোজেনিক হরমোনের একটা উদাহরণ, ঠিক আছে। এ হচ্ছে ডায়াবেটোজেনিক হরমোনের একটা উদাহরণ। কে ডায়াবেটোজেনিক হরমোনের উদাহরণ আসবে, তাহলে থাইরক্সিন। সেকেন্ড নাম্বার, প্রোটিন ফ্যাট লিপিডের উপর কি করা হতো জেনে লাভ নেই। সেকেন্ড নাম্বার, মেটাবলিজম করে মানে তাকে আমরা লিখতে পারি বিএমআর করে, পারি না পারি না, বিএমআর রেগুলেশন লিখতে পারি, বিএমআর রেগুলেশন লিখতে পারি না পারি না, বিএমআর রেগুলেশন লিখতে পারি। বেসাল মেটাবলিক রেট কি করে, ও রেগুলেট করে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ। কার কাজ? থাইরক্সিনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে বিএমআর রেগুলেশন। 3 নম্বর কাজ কি? 3 নম্বর মনে রাখবে যে এ বি ফর বিএমআর তো খুব ইম্পর্টেন্ট, মনে রেখেছো। মনে রাখবে এ ব্লাড সেল প্রোডাকশনে হেল্প করে, কি করে? ব্লাড সেল প্রোডাকশনে হেল্প করে। কোন ধরনের ব্লাড সেল প্রোডাকশন হেল্প করে? আচ্ছা, আমাদের বডির মধ্যে কত ধরনের ব্লাড সেল হয় জানো? ডব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, জানো না জানো না? ড- হ্যাঁ হ্যাঁ, ডব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট। এই ব্লাড সেল যেটাকে বেশি থাইরক্সিন কাজ করে, মানে যেটা তৈরি করে, তার নাম হলো আরবিসি। ওই কোন ব্লাড সেল বেশি করে তৈরি করে? আরবিসি। সেই জন্য এই আরবিসি তৈরির পদ্ধতির নাম হলো এরিথ্রোপোয়েসিস। কি নাম? এরিথ্রোপোয়েসিস, ঠিক আছে। এই এরিথ্রো মানে কি বোঝায়? এরিথ্রো মানে হলো রেড, এরিথ্রো মানে কি? রেড। এবং পোয়েসিস মানে হলো তৈরি করা, পোয়েসিস মানে তৈরি করা বা সিনথেসিস। তাহলে রেড ব্লাড সেল তৈরি করা, একে কি বলা হবে? এরিথ্রোপোয়েসিস। তাহলে তোমাদেরকে যদি কোশ্চেন দেয় যে এরিথ্রোপোয়েসিস কার কাজ, অ্যান্সার কি হবে বলো? তোমাদেরকে যদি কোশ্চেন দেয় এরিথ্রোপোয়েসিস কার কাজ, থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। মনে থাকবে না থাকবে না? ঠিক আছে।
এছাড়া ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা এর কাজ, সেটা হলো এ আমাদের গ্রোথে হেল্প করে। এ কি করে বলো? আমাদের গ্রোথে হেল্প করে। এবার প্রশ্ন যে স্যার তাহলে গ্রোথ হরমোনের কি কাজ? এই যদি গ্রোথ করায়, না কোন ধরনের গ্রোথ করায়? এ মেন্টাল গ্রোথ করায়। কি গ্রোথ করায় বলো? মেন্টাল গ্রোথ। ধরো কোনো একটা বাচ্চা, তার থাইরক্সিনের পরিমাণ কম খরিত হচ্ছে যখন সে মায়ের পেটে ছিল বা বড় হয়ে, তার কিন্তু মেন্টাল গ্রোথ ঠিকঠাক হবে না। থাইরয়েড গ্ল্যান্ডের যদি থাইরক্সিন হরমোনের যদি কম ক্ষরণ হয়, সে কিন্তু খ্যাপা বাচ্চা হবে, মানে মেন্টাল গ্রোথ কম হবে। বোঝা গেছে? মেন্টাল গ্রোথ মানে কি? মানসিক যে বৃদ্ধি, এই জিনিসটা কিন্তু কম হবে। ঠিক আছে? এর সঙ্গে এরা কি করে, কিছু সফট টিস্যু, সফট টিস্যু মানে নরম যে টিস্যু, তারও কিন্তু গ্রোথ করে থাকে। সফট টিস্যু কিন্তু এরা গ্রোথ করিয়ে থাকে। এর সঙ্গে এরা বোন এবং মাসেলেরও গ্রোথ করায়। ঠিক আছে? এটার পরিমাণটা কম, কিন্তু সফট টিস্যুর পরিমাণটা মোটামুটি ভালো রকমের গ্রোথ করে থাকে। এছাড়া আর একটা ইম্পর্টেন্ট এর কাজ হচ্ছে রিপ্রোডাক্টিভ। কি কাজ বলো? রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভ মেনটেনেন্স। অর্থাৎ একটা মানুষ রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভ থাকবে, ভালো করে কাজ করে, এতে কিন্তু এর গুরুত্ব আছে। এখানে এনসিআরটি একটা লাইন লিখেছে যে মহিলাদের ক্ষেত্রে মেন্টাল সাইকেল রেগুলেট করে। কে করে বলো মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলেট? থাইরক্সিন। এটা কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা জিনিস। কারো বাড়িতে যদি কোনো মহিলা থাকে, হ্যাঁ, তাদের বাড়িতে যদি দেখবে তার থাইরক্সিনের পরিমাণ কম আছে, তুমি তাদেরকে জিজ্ঞাসা করবে যে মেনস্ট্রুয়াল সাইকেলে কি প্রবলেম হয়, সে কিন্তু বলবে যে মেনস্ট্রুয়াল সাইকেলে প্রবলেম আছেই। বুঝতে পারলে? যে থাইরক্সিনের পরিমাণ কম করিতে হয়। তো মোটা এই কটা কাজ আমাকে থাইরক্সিনের ভালো করে মুখস্থ রাখতে হবে। একটু পরে তোমাদেরকে এনসিআরটি পড়াবো। এনসিআরটি পড়ার সময় এই লাইনগুলোকে আর একবার আমি রিপিট করিয়ে দেবো। কিন্তু মোটা এটা পুরো এনসিআরটি কিন্তু একদম জিস্ট আমি লিখে দিয়েছি। এই 5টা কাজ কিন্তু এনসিআরটি মুখস্থ রাখতে হবে। এর বাইরেও এনসিআরটির কিছু কাজ আছে যেগুলো আমি এনসিআরটি পড়ানোর সময় তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে? এবার দেখো এখানে বিশেষ কিছু জিনিসপত্র ওগুলো লেখা আছে যে অ্যাকশন অফ থাইরয়েড গ্ল্যান্ডের কি কাজ। দেখো ব্রেনের উপর কাজ করবে। ব্রেনের উপর কাজ করে কি কাজ করবে ও? ব্রেনের উপর কাজ করে কি করবে? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমেরও গ্রোথ করিয়ে থাকে। ঠিক আছে? এছাড়া কি করে? বোন এবং টিস্যুরও গ্রোথ করিয়ে থাকে। তারপর হচ্ছে জেনারেলি আমাদের বডিতে যখন হচ্ছে হার্ট বিট যখন বাড়ে কমে, এটার ক্ষেত্রেও কিন্তু থাইরক্সিনের একটা কাজ আছে। এছাড়া গাট, গাট মানে হলো হচ্ছে আমাদের যে জিআইটি, এটাকে গাট বলা হয়ে থাকে। ঠিক আছে? এখানে অ্যাবজর্পশন, নিউট্রিয়েন্ট এগুলোর কিন্তু কাজ করে থাকে কিছু। এছাড়া হচ্ছে লিভার, লিভারের মধ্যে গ্লাইকোনিওজেনেসিস এবং গ্লাইকোলাইসিস করে। গ্লাইকোনিওজেনেসিস গ্লাইকোলাইসিস করলে কিসের পরিমাণ বৃদ্ধি পাবে বডির মধ্যে? গ্লুকোজ। কিসের পরিমাণ বৃদ্ধি পাবে বলো? গ্লুকোজ। তাহলে কোথায় গিয়ে কাজ করে? গ্লুকোজ বাড়ানোর কাজটা কোথায় গিয়ে করে থাইরক্সিন? লিভারে। কোথায় করে? লিভারে। বোঝা গেছে? গ্লাইকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস এই দুটো শব্দ আমি তোমাদেরকে ডিসকাস করেছিলাম না করিনি? গ্লাইকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস করেছিলাম। গ্লাইকোনিওজেনেসিস কি এগুলো বলা হয়নি? আচ্ছা ঠিক আছে, বলে দিই দেখো। দেখো একটা শব্দ হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা শব্দ কি? গ্লাইকোলাইসিস। ওকে, এটা প্রথম শব্দ। 2 নাম্বার জিনিস হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। 3 নাম্বার শব্দ গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে? দেখো গ্লাইকোলাইসিসে কি হয়? গ্লাইকোলাইসিসে জেনারেলি গ্লুকোজ ভেঙে গ্লুকোজ ভেঙে শক্তি তৈরি হয়, এটিপি তৈরি হয়। ঠিক আছে? গ্লাইকোলাইসিস পদ্ধতিতে আমরা যখন পড়বো তখন দেখতে পাবো গ্লুকোজ ভেঙে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস মানে কি? গ্লাইকো শব্দটার অর্থ কি? গ্লাইকো শব্দ থেকে কি আসবে বলো? গ্লাইকোজেন। গ্লাইকো থেকে কি আসবে? গ্লাইকো। গ্লাইকোজেনো থেকে শব্দটা কি আসবে? গ্লাইকোজেন। বোঝা গেছে? আর লাইসিস মানে কি বলেছি তোমাদেরকে, বলো লাইসিস মানে কি? ভাঙা। এবার আমাকে বলো তো যে গ্লাইকোজেন ভাঙলে আমরা কি পাই? অলরেডি পড়েছি এই জিনিসটা, গ্লাইকোজেন ভেঙে কি পায়? তাহলে গ্লাইকোজেন থেকে যদি গ্লুকোজ তৈরি হয় তখন সেই পদ্ধতির নাম হলো গ্লাইকোজেনোলাইসিস। তার নাম কি বলো? গ্লাইকোজেনোলাইসিস। তারপরে দেখো লেখা আছে এখানে, তারপরে নিচের শব্দটা লেখা আছে জেনেসিস। জেনেসিস মানে কি? জেনেসিস মানে কি বলেছিলাম? তৈরি হওয়া। জেনেসিস মানে তৈরি হওয়া বা তৈরি করা। ঠিক আছে? এবার এখানে কি লেখা আছে? গ্লুকো। কি লেখা আছে? গ্লুকো। গ্লুকো মানে কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে। কি তৈরি হবে বলো? গ্লুকোজ তৈরি হবে। তারপরে যে শব্দটা লেখা আছে এখানে নিও, নিও মানে হলো নতুন জিনিস। নিও মানে হলো নিউ জিনিস। ঠিক আছে? নতুন জিনিস। এবার নতুন কোন জিনিস থেকে যদি গ্লুকোজ তৈরি হয়, নতুন কোন জিনিস মানে কি? আমরা নর্মালি জানি যে কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হয়।
তাহলে আদার দেন কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট ছাড়া অন্য কি দুটো জিনিস আমাদের বডির মধ্যে আর বাকি রয়েছে বলো? কি কি বাকি রয়েছে নতুন জিনিস? লিপিড এবং প্রোটিন। তাহলে কোনোভাবে যদি বডির মধ্যে প্রোটিন বা লিপিড থেকে যদি গ্লুকোজ তৈরি হয়, তখন সে পদ্ধতির নাম কি হবে? গ্লুকোনিওজেনেসিস। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? তাহলে দেখো, এই পদ্ধতিটাতেও গ্লুকোজ তৈরি হয়, এই পদ্ধতিটাতেও তো কি তৈরি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে। তার নাম কি? গ্লাইকোজেনোলাইসিস। আর গ্লুকোনিওজেনেসিস, এখানেও কিন্তু গ্লুকোজ তৈরি হচ্ছে। বোঝা গেছে? এবার দেখো, এই দুটো পদ্ধতির নাম এখানে লেখা আছে না লেখা নেই? গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস লেখা আছে। লেখা আছে না লেখা নেই? লেখা আছে। সুতরাং এখান থেকে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। বোঝা গেছে? এবার দেখো, কিডনির মধ্যে লেখা আছে যে কিডনির মধ্যে হয় এরিথ্রোপয়েটিনের সিনথেসিস। এই এরিথ্রোপয়েটিন জিনিসটা, ওই এরিথ্রোপোয়েসিস অর্থাৎ রক্ত তৈরি হওয়া, রেড ব্লাড সেল তৈরি হওয়া, আরবিসি তৈরি হওয়াতে কে সাহায্য করে? এরিথ্রোপয়েটিন। দেখো নামের সঙ্গে মিল আছে, এরিথ্রোপোয়েসিসে হেল্প করবে কে? এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন কোথা থেকে খরিত হয়? কিডনি থেকে। এই যে কিডনি থেকে এরিথ্রোপয়েটিন খরিত হয়, যদি কারো মনে থাকে, মনে থাকলে ভালো, না মনে থাকলে অপেক্ষা করো, এটা আমরা যখন কিডনি চ্যাপ্টারটা পড়াবো তখন কিন্তু ভালো করে দেখাবো কোথা থেকে এরিথ্রোপয়েটিন খরিত হয়। তারপর দেখো, মাসেলের উপর কি করে? মাসেলের ক্যাটাবলিজম করে থাকে, প্রোটিন ইনক্রিজ করে থাকে, অ্যাডিপোজ টিস্যুর উপর কাজ করে থাকে, লিপোলাইসিস করে থাকে, ঠিক আছে? এবং সেই সঙ্গে কি করে থাকে? রেসপাইরেশনের কন্ট্রোল করে থাকে। এবং যেটা মেন কাজ সেটা হলো বিএমআর রেগুলেশন। বোঝা গেছে? এই কাজগুলো মনে রাখতে পারলে মনে রাখবে, নাহলে মেন এই কাজগুলো মনে রাখবে, ঠিক আছে? এখানে এখানে এই যে এরিথ্রোপোয়েসিস আছে, এর সঙ্গে আমি তাহলে এরিথ্রোপয়েটিনটা যোগ করে দিই, ঠিক আছে? এরিথ্রোপয়েটিন, ঠিক আছে? এটা কি হবে? সিনথেসিস করবে এরিথ্রোপয়েটিন। এছাড়া আর একটা কাজ আছে, সেটা কিডনির উপরে কি কাজ আছে, আমি কিডনির উপরে একটু কাজটা বলি, ঠিক আছে? কিডনির মধ্যে এ কি করে থাকে? ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট অ্যাবজর্পশনও কিন্তু হেল্প করে, অল্প পরিমাণে হেল্প করে আর কি, ঠিক আছে? ওয়াটার এবং ইলেকট্রোলাইট অ্যাবজর্পশনে কিন্তু হেল্প করে থাকে। সুতরাং এই কাজগুলো থাইরয়েডের যদি মুখস্থ রাখতে পারো, মোর দেন এনাফ। এর থেকে আর বেশি কিছু তোমাদের কিন্তু প্রয়োজন পড়বে না। এতটা পর্যন্ত বোঝা গেছে না যায়নি? কোন ডাউট আছে? ঠিক আছে। এবার আমরা যাই যে থাইরয়েড গ্ল্যান্ডের যদি কম ক্ষরণ হয় হরমোনের, তাহলে কি কি রোগ দেখা যায়। এবার পড়বো আমরা ডিজিজ। কি পড়বো? ডিজিজ। ডিজিজ এলে খুব মজা না? ডাক্তার ডাক্তার ফিলিং আসবে ডক্টর সাহেব। তাহলে দেখো, একটা জিনিস হচ্ছে T3 বা T4 এর কম ক্ষরণ হওয়া, একটা হচ্ছে T3 বা T4 এর বেশি ক্ষরণ হওয়া, ঠিক আছে? T3 বা T4 এর কি হওয়া? কম ক্ষরণ হওয়া। একটা T3 বা T4 এর বেশি ক্ষরণ হওয়া। T3 বা T4 এর যদি কম ক্ষরণ হয়, তখন সেই রোগকে আমি বলবো হাইপোথাইরয়েডিজম। কি বলবো? মেনলি এই রোগটাকে আমি কি বলবো? এই কন্ডিশনটাকে কি বলবো? হাইপোথাইরয়েডিজম। এটা হচ্ছে একটা কন্ডিশন। হাইপোথাইরয়েডিজম মানে কি? হাইপো মানে কি বলেছি? আগেই বলেছিলাম হাইপো মানে কি? হাইপো মানে হলো কম। নর্মালের থেকে যদি কম হয় তখন তাকে বলে হাইপো। আর কি হাইপো? থাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের কম ক্ষরণ, ঠিক আছে? ঠিক বিপরীতে, যদি বেশি পরিমাণে ক্ষরিত হয় তখন আমরা সেই রোগকে বলি হাইপার থাইরয়েডিজম। কি বলি বলো? হাইপার থাইরয়েডিজম। তাহলে প্রয়োজনের থেকে যদি বেশি পরিমাণে ক্ষরিত হয় তখন তাকে আমরা বলি হাইপারথাইরয়েডিজম। দুটোই কিন্তু রোগ। আগেই বলেছিলাম যে নর্মালের থেকে কম ক্ষরিত হোক বা বেশি ক্ষরিত হোক, দুটোই কিন্তু আমাদের বডির জন্য ক্ষতিকারক, ঠিক আছে? এবার হাইপোথাইরয়েডিজম যদি হয় একটা মানুষের, কি কি কারণে হতে পারে? তার জন্য মেন যে কারণটা দায়ী, সে কারণটা হচ্ছে আয়োডিনের অভাব। কিসের অভাব বলো? আয়োডিনের অভাব। এবার আমাকে প্রশ্ন হবে যে স্যার, আয়োডিনের অভাবে কি করে T3 বা T4 কম ক্ষরিত হবে? একটু বুদ্ধি লাগালে অ্যান্সার পেয়ে যাবো। বলো, আয়োডিনের অভাবে কেন হাইপোথাইরয়েডিজম হয়? বলতে পারবে কেউ? কে বলতে পারবে? একজন একজন বলো, একজন একজন বলো। সুজয় বল, সুজয়। নর্মাল জিনিস। আয়োডিন কমে যাওয়া মানে থাইরক্সিন তৈরি হতে পারবে না, সেই কারণে আয়োডিনের অভাবে কি দেখা যায়? হাইপোথাইরয়েডিজম। এবার কথার জন্য বলছি, ধর ধর, এটা খুব কিন্তু ভালো কনসেপ্ট, খুব ভালো করে বোঝ, এটা কিন্তু অনেক ছেলে মেয়ে জানবে না। ধর এটা থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডের এখানে আয়োডিন আসে, জমা হয়, ঠিক আছে? এখানে ধর আয়োডিন এসে এসে জমা হয়, কথার জন্য বললাম। এবং এখানে টাইরোসিনের সঙ্গে যুক্ত হয়ে ওরা T3 বা T4 তৈরি করে, ঠিক আছে? আর উপরে আমাদের এখানে আহ, বসে আছেন, কে বসে আছেন?
হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে, হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ডের এখানে কি ক্ষরণ হয়? টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, পিটুইটারি। এবার ধর কথার জন্য বলছি আমি, যে কোনো কারণে আয়োডিন শরীরের মধ্যে কমে গেছে কারো, শরীরের মধ্যে যদি কিসের পরিমাণ কমে যায়, আয়োডিনের পরিমাণ যদি কমে যায়, তাহলে আমাকে বল T3 বা T4 এর পরিমাণ কমবে না বাড়বে? T3 বা T4 এর পরিমাণ কমবে। T3 বা T4 এর পরিমাণ যখন এবার কমে গেল, T3 বা T4 এর পরিমাণ যখন কমে গেল, তখন আমরা দেখেছিলাম যে T3 বা T4 এর পরিমাণ যদি বেশি ক্ষরিত হয়, তাহলে আমাদের এখানে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম যায়। এখন T3 বা T4 এর পরিমাণ কমে গেছে, তাহলে কোন ধরনের মেকানিজম যাবে, কোন ধরনের রেগুলেশন হবে? পজিটিভ। ও বলবে, থাইরয়েড গ্ল্যান্ড বলবে পিটুইটারিকে যে আমার T3 T4 তৈরি হচ্ছে না, তুমি বেশি করে টিএসএইচ পাঠাও, দেখিনি কি গোলমাল হচ্ছে, বুঝতে পারছি না। ও তো জানে না যে আয়োডিনের অভাবের জন্য হচ্ছে না, ও ভাববে যে কেন T3 বা T4 তৈরি হচ্ছে না। তখন ও কি করবে, বারবার কি করবে, পিটুইটারিকে ধাক্কা দেবে, ধাক্কা দিয়ে বলবে টিএসএইচ বেশি করে ক্ষরণ করো, টিএসএইচ বেশি করে ক্ষরণ করো। তাহলে টিএসএইচ তখন কি করতে থাকবে, বেশি বেশি করে ক্ষরণ করতে থাকবে। ঠিক আছে, এবার টিএসএইচ এর কাজ কি আমি কিন্তু পিটুইটারিতে বলিনি, এবার কিন্তু আমি টিএসএইচ এর কাজটা তোদেরকে বলি। টিএসএইচ এর কাজ হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। টিএসএইচ ফুল ফর্ম কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ কি? এর দুটোই কাজ। এক নম্বর হলো থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি মানে গ্রোথ ও ডেভেলপমেন্ট। ঠিক আছে, বৃদ্ধি করা এবং তার ডেভেলপমেন্ট, গ্রোথ এবং ডেভেলপমেন্ট, এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের মেন কাজ। তার সঙ্গে গ্রোথ বৃদ্ধি যখন হয়ে গেল, তখন কি করব, সিক্রেশন অফ কি, T3 and T4 and থাইরোক্যালসিটোনিন। এই প্রত্যেকটা জিনিসের কিন্তু রেগুলেশনে কে কাজ করে? টিএসএইচ কাজ করে থাকে। ঠিক আছে, এবার ধর থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 বা T4 বেশি পরিমাণে ক্ষরিত হচ্ছে না, তখন থাইরয়েড গ্ল্যান্ড কি বলবে, যে টিএসএইচ কাজ করছে না, বেশি বেশি করে বাড়া। সেই অনুযায়ী টিএসএইচ বেড়ে গেছে। এবার টিএসএইচ যদি বেড়ে যায়, টিএসএইচ এর তো দুটো কাজ, একটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের কি করা, একটা কাজ কি থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি করা বা গ্রোথ করানো এবং ডেভেলপমেন্ট করা, আর একটা হচ্ছে T3 বা T4 এর ক্ষরণ করানো। এবার কথার জন্য বলছি, ধর থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের পরিমাণ বেশি পরিমাণে ক্ষরিত হচ্ছে, তাহলে এর তো এই কাজটা তো সম্ভব নয়। T3 বা T4 এর ক্ষরণ কি সম্ভব এই মুহূর্তে? যেহেতু আয়োডিন নেই, আয়োডিনের কারণে সম্ভব নয়। কিন্তু এই কাজটাও করতে পারবে না, পারবে না, বৃদ্ধি করা থাইরয়েড গ্ল্যান্ডের? পারবে না, পারবে না, পারবে। এবার গলার কাছে এখানে থাইরয়েড গ্ল্যান্ড, টিএসএইচ এত পরিমাণে ক্ষরিত হবে যে থাইরয়েড গ্ল্যান্ডটা বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু তার মধ্যে থাইরক্সিন হরমোন তৈরি হবে না। এবং এই থাইরয়েড গ্ল্যান্ডটা যখন বৃদ্ধি পেতে থাকবে, তখন গলা কি হয়ে যাবে, একটা মানুষের ফুলে এরকম ঢোল হয়ে যাবে। ওই কেসটাকে আমরা বলে থাকি গলগণ্ড। কি বলে থাকি? গলগণ্ড রোগ। কি বলে থাকি? গলগণ্ড। ইংলিশে একে বলা হয় গয়টার। কি বলা হয় ইংলিশে? কি বলা হয়? গয়টার। মনে থাকবে না, থাকবে না? মনে থাকবে না, থাকবে না? এবার গয়টারের তোদেরকে একটা ছবি আমি দেখাই যদি পাই। ঠিক আছে, এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে গেছে, এটাকে কি বলা হবে? গয়টার। তাহলে তোদেরকে যদি কোশ্চেন করে যে গয়টার বা গলগণ্ড কিসের কারণে হয়, অ্যান্সার কি হবে? আয়োডিনের অভাবে। কিসের অভাবে? আয়োডিনের ছোটবেলায় পড়েছিস না পড়িসনি যে আয়োডিনের অভাবে আমাদের গয়টার রোগ হয়? কারণটা আজকে জানতে পারলি কেন হয়, কারণটা আজকে জানতে পারলি। ঠিক আছে, কারণটা আজকে জানতে পারলি। ঠিক আছে, তাহলে গলগণ্ড বা গয়টা কিসের কারণে হয়? আয়োডিনের অভাবে। ঠিক আছে, এবার আয়োডিনের অভাব ছাড়াও কিন্তু গলগণ্ড রোগ হতে পারে। তখন কখন হতে পারে? হাইপার সিক্রেশন যদি হয়, তো থাইরয়েড গ্ল্যান্ডটা পরিমাণে বেড়ে গেছে এবং থাইরক্সিনও বেশি পরিমাণে ক্ষরিত হচ্ছে, তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা গয়টা দেখতে পেতে পারি। ঠিক আছে, দুটো ক্ষেত্রে আমরা কিসে দেখতে পারি? গয়টা দেখতে পারি। তবে গলগণ্ড রোগটা জেনারেলি আয়োডিনের অভাবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই। ঠিক আছে, তাহলে এটা একটা বেসিক জিনিস গেল, একটা বেসিক রোগের নাম গেল, তার নাম হচ্ছে গলগণ্ড রোগ। এটা হচ্ছে 1 নম্বর আমাদের রোগ হলো হাইপোথাইরয়েডিজমের 1 নম্বর রোগের নাম কি তাহলে পেলাম আমরা? গলগণ্ড। ঠিক আছে, এটা যে কোনো কন্ডিশনে দেখা যেতে পারে। এছাড়া আর দুটো কন্ডিশন পড়বো, একটা হচ্ছে চাইল্ড কন্ডিশনে কি রোগ হয়, আর একটা হচ্ছে অ্যাডাল্ট কন্ডিশনে কি রোগ হয়। চাইল্ড কন্ডিশনে যে রোগটা হয় খুব মারাত্মক রোগ, তার নাম হলো ক্রিটিনিজম। কি নাম? ক্রিটিনিজম। আর বড় হলে যে রোগটা হয় তার নাম হলো মিক্সইডেমা। কি নাম? মিক্সইডেমা। ঠিক আছে, বানানটা দেখতে হবে আমাকে একটু, মিক্সইডেমা। তাহলে চাইল্ড বয়সে বা বাচ্চা অবস্থায় যদি থাইরয়েড হরমোনের পরিমাণ কমে যায়, তখন যে রোগ হয় তার নাম হলো ক্রিটিনিজম। এবং অ্যাডাল্ট অবস্থায় যে থাইরয়েড হরমোনের পরিমাণ যদি কমে যায়, যে রোগ হয় তার নাম হলো মিক্সিডেমা। কি রোগের নাম? মিক্সিডেমা। বোঝা গেছে? এই ক্রিটিনিজম হলে
হ্যাঁ, এখানে কিছু একটা বানান ভুল আছে। ঠিক আছে, তাহলে ক্রিটিনিজম কখন হয়? ছোটবেলায়। আর অ্যাডাল্ট অবস্থায় কি হয়? মিক্সিডেমা। এবার ছোটবেলায় ক্রিটিনিজম হয় মানে কি? এটা জেনারেলি মায়ের পেটে অবস্থায়, মানে প্রেগনেন্ট মহিলার জন্য হয়। কার জন্য হয়? প্রেগনেন্ট ওমেন। প্রেগনেন্ট ওমেনের মধ্যে যদি T3 বা T4 এর পরিমাণ কমে যায়, T3 বা T4 এর মধ্যে পরিমাণ যদি কার মধ্যে কমে যায়? প্রেগনেন্ট ওমেন। তখন জেনারেলি আমরা এই ক্রিটিনিজম রোগটা দেখতে পাই। তাহলে মায়ের পেট থেকে বাচ্চাটার কিন্তু থাইরয়েডের পরিমাণ কমে গেছে বলে বেশ কিছু রোগ দেখা যাবে। এই বাচ্চাটা মায়ের পেট থেকে যখন থাইরয়েডের পরিমাণ কম, তাহলে থাইরয়েডের যে কাজগুলো, ওই বৈশিষ্ট্যগুলোই আমরা এখানে নিশ্চয়ই দেখতে পাবো। তাহলে থাইরয়েডের পরিমাণ যদি কম হয়ে যায়, তাহলে আমরা কি কি দেখতে পাবো? এক নম্বর হচ্ছে ওর আইকিউ কম হবে না বেশি হবে? আইকিউ বেশি হবে না কম হবে? কম হবে। তাহলে মেন্টাল গ্রোথ কম হবে, ঠিক আছে, বোকা বাচ্চা হবে। দু নাম্বার জিনিস, বোকা বাচ্চা বলা ভুল, মানে কম আইকিউ হবে। দু নাম্বার জিনিস, আমরা বলেছি যে গ্রোথে এবং বৃদ্ধিতে মাসেল বোন সবের গ্রোথে থাইরক্সিনের কাজ আছে। তাহলে এই বাচ্চাটা যে হবে তার হাইট বেশি হবে না কম হবে? কম হবে। তাকে বলা হবে স্টানার্ড গ্রোথ। কি বলা হয়? স্টানার্ড গ্রোথ, মানে কম গ্রোথ হবে, যেমন ডোয়ার্ফিজমে ছিল সেরকম কম গ্রোথ হবে, ঠিক আছে। তারপরে এই বাচ্চাটার হাত টাত এইসব জায়গাগুলো কুচকি কুচকি পড়ে যাবে, মানে হালকা হালকা না পড়ে যাবে, কি বলে ওই মানে বুড়ো মানুষের যেমন চামড়া হয় না সেরকম হয়ে যাবে, ঠিক আছে। তো ইরেগুলার স্কিন হয়ে যাবে। কি হয়ে যাবে? ইরেগুলার স্কিন। ইরেগুলার স্কিনের কারণটা কি? এবার এটাকে একটু বুঝিয়ে বলি। দেখ, ধর এটা ধর আমার স্কিন, ঠিক আছে, এর উপরে একটা স্কিনের লেয়ার আছে, ঠিক আছে, এটা ধর আসলে স্কিনের লেয়ার। এবার আমাদের এই স্কিনের নিচে এমনি করে হাত দিয়ে দেখ, এরকম করে তেল তেলে ঘুরছে না? তার মানে আমাদের স্কিনের নিচে আছে লিপিড বা ফ্যাট। কি আছে স্কিনের নিচে? লিপিড বা ফ্যাট। আমি এই যে যে জিনিসটা দিয়ে এখন বোঝাচ্ছি, ধর এই ব্ল্যাকটা, এটা কি লিপিড বা ফ্যাট। এবার থাইরয়েড হরমোনের একটা বিশেষ কাজ হচ্ছে লিপোলাইসিস করা। থাইরয়েড হরমোনের কি কাজ? লিপোলাইসিস, অর্থাৎ লিপোজেনেসিস। থাইরয়েড হরমোনের কাজ হচ্ছে লিপোলাইসিস। থাইরয়েড হরমোনের কি কাজ? লিপোলাইসিস। T3 বা T4 এর কাজ কি? লিপোলাইসিস, অর্থাৎ লিপিডকে ভেঙে দেয়। কিন্তু কারো যদি T3 বা T4 এর পরিমাণ কম থাকে, তাহলে তার মধ্যে আমরা কি দেখতে পাবো? লিপোজেনেসিস। কি দেখতে পাবো বলো? লিপোজেনেসিস। জেনেসিস মানে কি? তৈরি হওয়া। কি তৈরি হবে? লিপিড তৈরি হবে। আর এখানে কি ছিল? লিপিড ভেঙে যাচ্ছিল, লিপোলাইসিস হচ্ছিল, ঠিক আছে। এবার লিপোজেনেসিস যখন হবে তখন আমরা দেখতে পাবো গুটি গুটি লিপিডের কিন্তু বাবেলের মতো তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে ওই জন্য স্কিনটা কি হয়? ওর ইরেগুলার, খসখসে ইরেগুলার টাইপ স্কিন হয়ে থাকে, ঠিক আছে। এটা সম্পর্কে এনসাইটিতে আরো বেশি বেশি শব্দ দিয়েছে। আর মিক্সিডেমা কিছুই না, জাস্ট একটা বয়স্ক বা অ্যাডাল্ট মহিলার মধ্যে দেখা যায় জেনারেলি। তো মিক্সিডেমার এটা ব্যাপার অ্যাডাল্টের ক্ষেত্রে হয়ে থাকে। ক্রিটিনিজমের বৈশিষ্ট্যগুলো এনসাইটিতে দিয়ে আছে, সেই জন্য ওখানে বললাম, ঠিক আছে। এরপর হাইপারথাইরয়েডিজম জেনারেলি আমরা দেখতে পাই ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে। কার ক্ষেত্রে দেখতে পাই? ক্যান্সার। এবার প্রশ্ন, যে সব ক্যান্সার পেশেন্টে কি আমরা দেখতে পাই? না। যদি থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার হয়, কিসের গ্ল্যান্ডের ক্যান্সার হয়? থাইরয়েড গ্ল্যান্ডে যদি ক্যান্সার হয়, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডে যদি ক্যান্সার হয়, তাহলে থাইরয়েড টিস্যুর পরিমাণ বা ফলিকেলের পরিমাণ বাড়বে না কমবে? আমরা জানি যে ক্যান্সার হলে প্রচুর পরিমাণে সেল ডিভাইড হতে থাকে, তাহলে ফলিকেলের পরিমাণ বাড়বে না কমবে? বাড়বে। এবার ফলিকলের পরিমাণ যদি বাড়ে, তাহলে T3 বা T4 এর পরিমাণ বাড়বে না কমবে? অফকোর্স বাড়বে। T3 বা T4 এর পরিমাণ যদি বাড়ে, তাহলে থাইরক্সিনের যা কাজ, সে কাজগুলো বেশি বেশি হবে না কম কম হবে? বেশি বেশি হবে। এবং বেশি বেশি হবার কারণে যে রোগটা দেখা যায় তার নাম হলো এক্সophthalmic goiter। কি বলা হয়? এক্সophthalmic goiter। কি নাম? এক্সophthalmic goiter, ঠিক আছে। এবার প্রশ্ন, যে স্যার এই এরকম নামের কি মানে? কিছু বুঝতে পারছি না। দেখ, অপথালমিক মানে হলো চোখ। অপথালমিক মানে কি? অপথালমিক মানে কি বোঝায়? চোখ। এক্সophthalmic মানে বাইরে বেরিয়ে আসবে। চোখগুলো যদি বাইরে বেরিয়ে চলে আসে, দেখেই ভয় লাগবে, তখন সেই ধরনের রোগকে কি বলা হয়? এক্সophthalmic goiter। কি বলা হয়? এক্সophthalmic goiter। ক্লিয়ার হয়ে গেছে? এটা হচ্ছে আমাদের পুরো থাইরয়েড গ্ল্যান্ড ছিল, মোটামুটি কভার আপ করে দিলাম। একটা জিনিসে বাকি আছে, সেটা হলো থাইরোক্যালসিটোনিনের কাজ, সেটা এখান থেকে আমি বলে দিই। থাইরোক্যালসিটোনিন নামেই লেখা আছে ক্যালসিটোনিন, মানে কি? ক্যালসিয়াম। কি লেখা আছে? ক্যালসিয়াম। এ কি করে না, ধর আমি কথার জন্য বলছি যে এটা ধর খাদ্যনালী আঁকেছি, এটা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? পাকস্থলী, খাদ্যনালী বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে খাবার পরে ধর এখান দিয়ে যা যা ক্যালসিয়াম ট্যালসিয়াম আসবে, ও কি করবে? ক্যালসিয়ামটাকে শোষণ করবে। শোষণ করে কি করে না, আমাদের যে বোন থাকে, মানে হাড়, হাড় তো ক্যালসিয়ামের তৈরি, ও কি করে? এই ক্যালসিয়ামটা নিয়ে হাড়ের মধ্যে প্রবেশ করে। তাহলে ও কি করে? ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কমায় এবং হাড়ের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়। তাহলে এখানে দুটো পয়েন্ট আমি লিখি, ব্লাড
আর একটা পয়েন্ট হচ্ছে পোর, আর উপরে লিখি আমি ক্যালসিয়াম 2+। এবার আমাকে বল তাহলে হাড়ের মধ্যে, ব্লাডের মধ্যে কি করে, ক্যালসিয়ামের লেভেল কমায় এবং কার মধ্যে বাড়ায়, বোনের মধ্যে ক্যালসিয়াম লেভেল বাড়ায়। বোঝা গেছে? এটা হচ্ছে থাইরোক্যালসিটোনিনের কাজ। আর এই থাইরোক্যালসিটোনিনের জাস্ট বিপরীতে কাজ করে যে হরমোন, তার নাম হলো প্যারাথাইরয়েড। কি নাম? প্যারাথাইরয়েড হরমোন। এই প্যারাথাইরয়েড হরমোন আর কিছুই না, যেটা আমি এইমাত্র বললাম এর ঠিক বিপরীত। অর্থাৎ প্যারাথাইরয়েড কি করে, এখান থেকে বিপরীতে কাজ করবে, এখান থেকে বোন থেকে বার করবে এবং ব্লাডের মধ্যে ক্যালসিয়ামকে ভরে দেবে। এটা কার কাজ? পিটিএইচ, প্যারাথাইরয়েড হরমোন। বোঝা গেছে? কারো সমস্যা আছে এত পর্যন্ত? সমস্যা আছে? সমস্যা থাকার কথাও নেই আশা করি। এরপর আমরা পড়বো এনসিআরটি। ঠিক আছে, চলো। এনসিআরটির এই ছবিটা দেখতে কারো কিছু সমস্যা আছে? প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছ, এ এ দাগের যে ছবিটা, ওই ছবিটা বুঝতে কারো সমস্যা আছে? সমস্যা নেই আশা করি। তারপর নিচের যে বি ছবিটা বুঝতে কারো সমস্যা আছে? আশা করি সমস্যা নেই। এবার থাইরয়েড গ্ল্যান্ডটা আমি লার্জ করে পড়ছি। ঠিক, থাইরয়েড গ্ল্যান্ডটা পড়ছি আমি, হ্যাঁ, ভালো করে শোনো। বলছে বলছে thyroid gland is composed of two lobes which are located on either side of the trachea। এই শব্দটার মানে কি? থাইরয়েড গ্ল্যান্ড দুটো লোব বা খণ্ড নিয়ে গঠিত, যেটা ট্রাকিয়ার দুপাশে অবস্থান করে। অলরেডি আমরা দেখে নিয়েছিলাম, এই যে এই ছবিটা দেখেছি না দেখিনি? ট্রাকিয়ার দুপাশে অবস্থান করে দুটো লোব। তবে বলছে both the lobes are interconnected with a thin flap of connective tissue called as isthmus। আমরা এই ছবিটা এঁকে দেখিয়েছিলাম না দেখাইনি, যে কোনটা isthmus? দেখিয়েছিলাম। হুম, সেই জন্য T4টাকে কি বলা হয় বলো? থাইরক্সিন। ওকে, এবার কি লেখা আছে? বলছে আয়োডিন ইজ এসেনশিয়াল ফর দ্য নর্মাল রেট অফ হরমোন সিনথেসিস ইন থাইরয়েড। এটার কারণ বোঝাতে হবে কাউকে। যখন এখানে আমি তোমাদেরকে বুঝেছিলাম যে কিভাবে গঠিত থাইরয়েড হরমোন গুলো, তখন এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছিলে যে এই যে আয়োডিন গুলো এত আঁকা আছে, তা আয়োডিন গুলো ছাড়া কি থাইরয়েড গ্ল্যান্ডের কোনো হরমোন খরিতে হবে? হবে না। বলছে ডেফিসিয়েন্সি অফ আয়োডিন ইন আওয়ার ডায়েট। আমাদের ডায়েট মানে কি? আমরা যেগুলো রেগুলার খাই, এটাকে বলা হচ্ছে ডায়েট। বলছে ডেফিসিয়েন্সি অফ আয়োডিন ইন আওয়ার ডায়েট রেজাল্ট ইন হাইপোথাইরয়েডিজম। এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যদি থাইরয়েড গ্ল্যান্ডে যদি কম ক্ষরণ হরমোন খরিত হয় বা আয়োডিনের যদি অভাব হয়, তাহলে কি রোগ দেখা দিবে? হাইপোথাইরয়েডিজম। কি বলা হয়? কি বলা হয় বলো? হাইপোথাইরয়েডিজম। ঠিক আছে। অ্যান্ড এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড কমনলি কল্ড অ্যাজ গয়টার। আমি বলেছিলাম যে আয়োডিনের যদি কম ক্ষরণ হয়, মানে কম যদি বডির মধ্যে থাকে, তাহলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের পরিমাণ বা থাইরয়েড গ্ল্যান্ডের আকার কি হয়? বেড়ে যায়। এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, তখন গলাটা ফোলা ফোলা লাগে। একে কি বলা হয়? গয়টার বা গলগণ্ড। কি বলা হয়? গয়টার বা গলগণ্ড। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? আশা করি বোঝা গেছে। তারপর বলছে হাইপোথাইরয়েডিজম ডুইনিং প্রেগনেন্সি। আমি তোমাদেরকে এই রোগটার কথা বলেছিলাম, যে রোগটার নাম ক্রিটিনিজম। বলেছিলাম না বলিনি? বলছে hypothyroidism during pregnancy causes defective development and maturation of the growing baby leading to। আমি কি বলেছিলাম যে একটা প্রেগনেন্ট অবস্থায় যদি একটা মহিলা থাকে, তার যদি থাইরয়েডের পরিমাণ কম খরিত হয়, তখন একটা রোগ দেখা যায়। এই রোগটার নাম হলো ক্রিটিনিজম। এইটা কার দেখা যায়? যখন একটা মহিলা প্রেগনেন্ট থাকে, তার বেবির বাচ্চার দেখা যায়। ঠিক আছে, বেবিটার দেখা যায়। ঠিক আছে, কি কি সমস্যা দেখা যায় বেবির? বেবির সমস্যা দেখা যায়, প্রথমেই কি বলছে? স্টানার্ড গ্রোথ। এখানে লিখেছি না লিখিনি যে ওর খুব একটা বৃদ্ধি হবে না? এই স্টানার্ড গ্রোথটাকেই বলা হয় থাকে, বা এই পুরো বৈশিষ্ট্যটাকে বলা হয় থাকে ক্রিটিনিজম। এখানে লেখা আছে রোগের নাম, দেখতে পেয়েছো না পাওনি? স্টানার্ড গ্রোথের পাশে ক্রিটিনিজম। ঠিক আছে। তারপর বলছে মেন্টাল রিটার্ডেশন। মেন্টাল রিটার্ডেশন মানে কি? মেন্টাল গ্রোথ হবে না, রিটার্ডেশন মানে কমে, মানে নর্মালি যেটা হয়ে থাকে তার থেকে যদি কম হয়, তখন তাকে বলা হয় রিটার্ডেশন, নর্মাল গ্রোথ যদি না হয়। তারপর বলছে লো ইন্টেলিজেন্ট কোয়েসিয়েন্ট। এবার তোমরা তো এটা বুঝতেই পারছো যে কারো যদি মেন্টাল অবস্থা খারাপ হয়, তাহলে তার নিশ্চয় আইকিউ তো বেশি হবে না, আইকিউ কম হবে। ঠিক আছে। ইন্টেলিজেন্ট কোসিয়েন্ট মানে কি? আইকিউ, যেটা নিয়ে আমরা বলি যে আইনস্টাইন আইকিউ 160। এই যে আইকিউ বলি, তোর আইকিউ কত? তুই তো বোকা, তোর আইকিউ কত হবে? যেমন মজা করে বলা হয়, আইকিউ মানে হলো ইন্টেলিজেন্ট কোসিয়েন্ট। এটাও কি হবে? ওই বাচ্চাদের কম হবে। বলছে অ্যাবনর্মাল স্কিন। আমি বলেছি তোমাদেরকে যে স্কিনটা হবে ইরেগুলার বা অ্যাবনর্মাল। কেমন হবে? অ্যাবনর্মাল। নর্মাল মানুষের যেমন স্কিন হয়, সেরকম স্কিন হয় না। তা বলছে ডিপ মিউটিজম। এই জিনিসটা আমি বলিনি তোমাদেরকে। ডিপ মিউটিজম মানে কি? আচ্ছা, তোমরা কোনোদিন কোনো বোকা মানুষকে দেখেছো? বোকা বলছি, আরে কথা বলতে পারে না মুখে, তাকে কি বলা হয়?
কি বলা হয় তাকে বলো? বোবা, সরি বোকা না, বোবা মানুষ। বোবা মানুষ দেখেছো? এবার বলো তো, এবার বলো বোবা মানুষ কানে শুনতে পায় না পায় না? পায় না। মনে রাখবে এটা সব সময়, যে বোবা মানুষ কানে শুনতে পায় না বলেই কথা বলতে পারে না। বোবা মানুষ যদি শুনতে পেতো তাহলে কিন্তু কথা বলতে পারতো। সুতরাং যে বোবা সে কালা, যে বোবা সে কালা। ডিপ মিউটিজম মানে বোবা এবং কালা। কি বোঝায়? ডিপ মিউটিজম মানে বোবা এবং কালা। এবং যে বাচ্চাটা ক্রিটিনিজম হবে সে কিন্তু বোবা এবং কালা হবে, সে কিন্তু শুনতে পাবে না। মনে থাকবে এতটা পর্যন্ত ক্রিটিনিজমের বৈশিষ্ট্য। তাই বলছে ইন অ্যাডাল্ট ওমেনের ক্ষেত্রে হাইপোথিরোডিজম মে কজ মেনস্ট্রুয়াল সাইকেল টু বিকাম ইরেগুলার। আমি বলেছিলাম যে অ্যাডাল্টের ক্ষেত্রে যে রোগ হয় তার নাম কি? মিক্সডেমে। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? অ্যাডাল্ট ওমেন জেনারেলি। কি দেখা যাবে রোগ? আমি প্রথমে বলেছি যেগুলো কাজ তার বিপরীত, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলেট করেও, তাহলে এর কি হবে? মেনস্ট্রুয়াল সাইকেল ইররেগুলার। কি হবে? মেনস্ট্রুয়াল সাইকেল ইররেগুলার। বোঝা গেছে না বোঝা যায়নি? ঠিক আছে। তারপর বলছে ডিউ টু cancer of thyroid gland or due to development of nodule of the thyroid gland, the rate of synthesis and secretion of the thyroid hormone is increased to abnormal high level, leading to a condition called as hyperthyroidism, which adversely affect the body physiology. এবার বল, আমি বলেছিলাম যে বডির মধ্যে থাইরয়েড যতটা প্রয়োজন ততটা ক্ষরণ হলে কাজ, তার থেকে বেশি হলেও ক্ষতি, কম হলেও ক্ষতি। তার জন্য আমি এখানে দেখেছিলাম তোমাদেরকে হাইপারথাইরয়েডিজমের কন্ডিশন। এই কন্ডিশনে কি হতে পারে? ক্যান্সার যদি হয়, অথবা যদি কি হয়, যদি নোডিউল তৈরি হয় কার মধ্যে? থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে। তাহলে নোডিউল কার মধ্যে? থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে কিসের পরিমাণ বেড়ে যাবে? T3 বা T4 বা থাইরক্সিন হরমোনের পরিমাণ বেড়ে যাবে, এবং বেড়ে গেলে আমাদের বডির বিভিন্ন ধরনের ক্ষতিকারক প্রভাব দেখা যায় ফিজিওলজিক্যাল ফাংশনে। এবার কি রোগ হয় সেই রোগটা সম্পর্কে বলছে দেখো, আমি অলরেডি বলেছি এক্সোপথ্যালমিক গয়টার, ওটা এখানে বলছে দেখো। বলছে এক্সোপথ্যালমিক গয়টার ইজ এ ফর্ম অফ হাইপারথাইরয়েডিজম। কি কারণে হয়? হাইপারথাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের বেশি পরিমাণ ক্ষরণে। ক্যারেক্টারাইজড বাই এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। নর্মাল জিনিস, থাইরয়েড গ্ল্যান্ডের পরিমাণটা বাড়বেই। ঠিক আছে। তারপরে কি বলছে? প্রোট্রুশন অফ দ্য আইবল। প্রোট্রুশন অফ দ্য আইবল মানে চোখ বেরিয়ে আসা। প্রোট্রুশন অফ আইবল মানে কি? চোখ বেরিয়ে আসা। এই প্রোট্রুশন অফ আইবলের জন্য শব্দটি ইউজ করা হয় এক্সোপথ্যালমিক। অপথ্যালমিক মানে চোখ, এক্সোপথ্যালমিক মানে বাইরে বেরিয়ে আসা চোখ। প্রোট্রুশন অফ আইবল। বোঝা গেছে? ইনক্রিজড বেসাল মেটাবলিক রেট অ্যান্ড ওয়েট লস কল্ড অ্যাজ গ্রেভ ডিজিজ। এই যে এক্সোপথ্যালমিক গয়টার, এই কন্ডিশনকেও আমরা বলে থাকি গ্রেভস ডিজিজ। কি বলে থাকি? গ্রেভস ডিজিজ। ঠিক আছে। তাহলে গ্রেভ ডিজিজ কাকে বলা হয়? তারই একটা বৈশিষ্ট্য হচ্ছে এক্সোপথ্যালমিক গয়টার। মনে থাকবে হচ্ছে ইনক্রিজড মেটাবলিক রেট প্লাস ওয়েট লস হয়ে যাবে। এগুলো কার বৈশিষ্ট্য? জেনারেলি গ্রেভ ডিজিজ আমরা দেখতে পাই। তার নিচে লেখা আছে, এবার আমরা থাইরয়েড গ্ল্যান্ডের কাজগুলো পড়বো। ঠিক আছে। দেখো কি লেখা আছে, বলছে থাইরয়েড গ্ল্যান্ড প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য রেগুলেশন অফ বেসাল মেটাবলিক রেট। আমরা এখানে কাজে পড়েছিলাম যে থাইরয়েড গ্ল্যান্ডের কাজ কি পড়েছিলাম? বিএমআর রেগুলেশন পড়েছিলাম না পড়িনি? পড়েছিলাম। এই যে প্রথম কাজ। তারপরে কি লিখেছে? তারপরে কি লিখেছে? বলছে দিস হরমোন অলসো সাপোর্ট দ্য প্রসেস অফ রেড ব্লাড সেল ফরমেশন। পড়েছিলাম না পড়িনি? যে রেড ব্লাড সেল তৈরি করতে সাহায্য করে এরিথ্রোপোয়েসিসে। পড়েছি তো। তারপর বলছে যে থাইরয়েড গ্ল্যান্ড কন্ট্রোল দ্য মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট। আমরা পড়েছিলাম যে মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিনের সাহায্য করে। পড়েছিলাম। তারপরে কি লেখা আছে? মেনটেনেন্স অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স ইজ অলসো ইনফ্লুয়েন্সড বাই থাইরয়েড হরমোন। তাহলে ও কি করে? থাইরয়েড ওয়াটার এবং ইলেকট্রোলাইটের অ্যাবজর্পশন লিখেছি, এটা লিখবে তোমরা মেনটেনেন্স। কম বেশি একই জিনিস, যদিও তোমরা মেনটেনেন্স শব্দটাই লিখবে। ঠিক আছে। তোমরা কি শব্দ লিখবে? মেনটেনেন্স। ঠিক আছে। অ্যাবজর্পশন শব্দটা আমি কেটে দিলাম। তারপর কি লেখা আছে? থাইরয়েড গ্ল্যান্ড অলসো সিক্রেট এ প্রোটিন হরমোন কল্ড অ্যাজ থাইরোক্যালসিটোনিন। আমরা থাইরোক্যালসিটোনিনের কথা পড়েছি না পড়িনি? থাইরোক্যালসিটোনিন কোথায় গেল? থাইরোক্যালসিটোনিন খুঁজে পাচ্ছি না যে বাবুকে। হ্যাঁ, থাইরোক্যালসিটোনিন পড়েছি না পড়িনি? এই থাইরোক্যালসিটোনিন হলো একটা প্রোটিন ধর্মীয় হরমোন। আমরা তো অলরেডি প্রোটিন ধর্মীয় হরমোনের নাম জানি। স্টেরয়েড আর অ্যামিনো অ্যাসিড গুলো বাদে বাকি যা আছে সব প্রোটিন। ঠিক আছে। তারপর কি লেখা আছে? হুইচ রেগুলেট দ্য ব্লাড ক্যালসিয়াম লেভেল। আমরা বলেছিলাম যে এর প্রধান কাজই কি? ব্লাড ক্যালসিয়াম লেভেল রেগুলেট করে। রেগুলেট করা মানে কি? ও ব্লাডের মধ্যে ক্যালসিয়াম কমায়। তার বিপরীতে যে হরমোন আছে প্যারাথাইরয়েড, ও কিন্তু ক্যালসিয়াম বাড়ায়। এই প্যারাথাইরয়েড আজকে আর পড়াচ্ছি না। ঠিক আছে। পড়িয়ে দিই, প্যারাথাইরয়েডটা পড়িয়ে দিই। বলছেন হিউম্যানস কটা প্যারাথাইরয়েড আছে? 4 প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। 4টে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, হুইচ আর প্রেজেন্ট অন দ্য ব্যাক সাইড অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। কোথায় অবস্থান করে? আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের পিছনের দিকে। ওয়ান পেয়ার ইচ ইন দ্য টু লোবস।
দু পেয়ার অবস্থান করে। ঠিক আছে, দু পেয়ার মানে কটা? টোটাল চারটে। এক পেয়ার অর্থাৎ দুটো একটা লোবে, আর একটা পেয়ার অর্থাৎ আর দুটো আর একটা লোবে। তাহলে দুটো লোবে কটা অবস্থান করে টোটাল প্যারাথাইরয়েড গ্ল্যান্ড? চারটে। বলছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সিক্রেট এ পেপটাইড হরমোন কল্ড অ্যাজ প্যারাথাইরয়েড হরমোন। তাহলে প্যারাথাইরয়েড হচ্ছে একটা পেপটাইড ধর্মীয় হরমোন, মানে ওই প্রোটিন ধর্মীয় হরমোন। The secretion of PTH is regulated by the calcium circulating level of calcium ion. এবার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, ধরো এই তো আমাদের যে ক্যালসিটোনিন, থাইরোক্যালসিটোনিন ও ব্লাডের মধ্যে ক্যালসিয়াম কমিয়ে দেয়। এবার আমাদের বডির বিভিন্ন ফাংশনের জন্য ক্যালসিয়ামের প্রয়োজন, যেমন মাসেল কন্ট্রাকশন। ঠিক আছে, এবার ব্লাডের মধ্যে যদি ক্যালসিয়ামের পরিমাণ কমিয়ে দেয়, তাহলে আমাদের বডির মধ্যে ক্যালসিয়াম যখন প্রয়োজন তখন নিশ্চয়ই পাচ্ছি না। ক্যালসিয়াম লেভেল যদি প্রয়োজনের থেকে কমে যায়, তখন ও কাকে সিগন্যাল দিবে? কমে গেলে প্যারাথাইরয়েড হরমোনকে কি করবে? ও সিগন্যাল দেবে। ঠিক আছে, যখনই প্যারাথাইরয়েড হরমোনকে সিগন্যাল দেবে, তখনই প্যারাথাইরয়েড হরমোন কি হবে? সিক্রেশন স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, প্যারাথাইরয়েড হরমোন স্টার্ট হয়ে গিয়ে কাজ কি? বলছে প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজ দ্য ক্যালসিয়াম লেভেল ইন ব্লাড। যখন প্যারাথাইরয়েড হরমোন ব্লাডের মধ্যে কমে গিয়েছিল তখনই ক্ষরণ হয়েছে। তাহলে ওর কাজ কি হবে? এর কাজ হবে ব্লাডের মধ্যে ক্যালসিয়াম প্লাস লেভেলকে কি করে দেওয়া? বাড়ি দেওয়া। ঠিক আছে, তারপরে কি বলছে? এবার এই ক্যালসিয়াম লেভেলটা বাড়াবে কোথা থেকে? ঠিক এর বিপরীত কাজ করে। যেমন ভাবে আমরা বলেছিলাম, যেখান থেকে ক্যালসিয়াম নিয়ে বোনের মধ্যে ঢোকায়, প্যারাথাইরয়েড তার বিপরীত করবে। বোন থেকে ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করতে থাকবে, বোনটাকে খাওয়াতে থাকবে এবং ব্লাডের মধ্যে বাড়িয়ে দেবে। কি লেখা আছে? বলছে পিটিএইচ প্যারাথাইরয়েড হরমোন act on bones and stimulate the process of bone resorption. Resorption মানে ক্ষয়ে যাওয়া, ব্র্যাকেটে লেখা আছে দেখো ডিজলিউশন অর ডিমিনারেলাইজেশন, অর্থাৎ মিনারেল ক্যালসিয়াম একটা যেহেতু সেটা ধীরে ধীরে ক্ষয়ে যাবে, সে কারণে কি লেখা হয়েছে? ডিমিনারেলাইজেশন, অর্থাৎ ক্যালসিয়ামটা ধীরে ধীরে কি হবে? বেরিয়ে আসবে। বলছে PTH also stimulate reabsorption of calcium by the renal tubules and increase calcium absorption from the digested food. মেনলি পিটিএইচ এর কাজই হচ্ছে ব্লাডের মধ্যে ক্যালসিয়াম বাড়ানো। যেখান থেকে খুশ ক্যালসিয়াম বাড়াবে, কিডনি থেকে শোষণ করে নিতে পারে বা খাবার থেকে শোষণ করতে পারে, যেখান থেকে খুশ শোষণ করে ব্লাডের মধ্যে বাড়াবে। বলছে ইট ইজ thus clear that PTH is a hyper calciamic hormone. হাইপার মানে কি? বেশি। ক্যালসিমিক মানে ক্যালসিয়াম। ইমিক মানে হচ্ছে ব্লাড, ইমিক মানে হলো ব্লাড। তাহলে হাইপার ক্যালসিমিক, ক্যালসিয়ামের পরিমাণ বাড়াবে, ইমিক মানে ব্লাডে। তাহলে কি বলা হচ্ছে তাকে? হাইপার ক্যালসিমিক হরমোন। কাকে বলা হবে? পিটিএইচ। যেহেতু পিটিএইচ এর কাজ কি দেখলাম আমরা? ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ানো। তারপর লিখেছে দ্যাট ইজ ইট ইনক্রিজ দ্য ব্লাড ক্যালসিয়াম লেভেল, যেটা বললাম এইমাত্র এটাই। অ্যালং উইথ থাইরোক্যালসিটোনিন ইট প্লে সিগনিফিকেন্ট রোল ইন ক্যালসিয়াম ব্যালেন্স রোল প্লে। ঠিক আছে, আমাদের বডির মধ্যে থাইরোক্যালসিটোনিন এবং প্যারাথাইরয়েড দুজনের বিপরীতে কাজ করে, মোটামুটি ভাবে কাজটাকে রেগুলেট করে। কার পরিমাণটাকে? ব্লাডে কতটা ক্যালসিয়াম থাকবে তার পরিমাণটা। এতটা পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা নেই। ঠিক আছে, এনসিআরটি আমাদের কমপ্লিট তাহলে হয়ে গেল। ওকে।